আসসালামু আলাইকুম প্রিয় আন্ডা বাচ্চারা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এসএসসি ফিজিক্স ওয়ান শট ক্লাসে। আজকের ওয়ান শট ক্লাসে আমরা একদমই সহজ একটা অধ্যায় একদমই সহজভাবে পড়ব। এই অধ্যায়টার নাম হচ্ছে আলোর প্রতিফলন। এই অধ্যায়টা অনেকে বই উল্টিয়ে দেখেছো, চিত্র দেখে অনেকের মাথা ভন 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 করে, তাই না? পরে অধ্যায়টা বাদই দিয়ে দাও। বাট বিলিভ মি, তোমার চেয়েও শত গুণে বাজে চিত্রশিল্পী, বা বলা যায় এই উপমহাদেশের সবচেয়ে বাজে চিত্রশিল্পী আমি। এবং আমি এই অধ্যায়টা পারি, এখন একদম সহজভাবে পারি। কারণ এই অধ্যায়ে যে চিত্র, এগুলো ভাই কোনো কঠিন চিত্র না, এগুলো আমের চিত্র না, এগুলো লাউয়ের চিত্র না, একদম টেকনিক্যাল। মাত্র 7টা চিত্র। এই মাত্র 7টা চিত্র যদি তুমি পারো, বোর্ড পরীক্ষায় এখান থেকে 10 মার্কস তোমার জন্য কনফার্ম থাকতেছে। তো বুঝতেই পারতেছো, মাত্র 7টা চিত্র তুমি একবার দুইবার প্র্যাকটিস করবা, তাহলেই হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না। তো ভাইয়া তো একবার প্র্যাকটিস করিয়ে দিব, আমি করানোর পর নিজে একবার করবা, দেখবা সবকিছু পানির মতো সহজ হয়ে গেছে। সো পুরো অধ্যায়টা মন দিয়ে ক্লাস করবা, এরপর দেখবা এই অধ্যায়টা তোমার কাছে একদম মোস্ট ফেভারিট অধ্যায় হয়ে গেছে। ওকে, সো অধ্যায়টা ভালো মতো ক্লাস করো। আর ক্লাস করার আগে একটু বলে রাখি, বন্ধুদের মাঝে এই ক্লাসটা অবশ্যই শেয়ার করবা, কারণ তোমরা শেয়ার করলেই আমার এই এফোর্টটুকু পূর্ণতা লাভ করবে। সো শেয়ার কি করবা না? ইয়েস, ডেফিনেটলি ইউ শুড শেয়ার দিস ক্লাস। আচ্ছা, আর কথা না বাড়াই, শুরু করি আমাদের আজকের আলোর প্রতিফলন নামক এই অধ্যায়টি। তো এই অধ্যায়ে প্রথমে আমার জানতে হবে আলোর প্রতিফলনটা কি জিনিস। তোমরা জানো, আলোক রশ্মি যখন কোনো প্রতিবন্ধক পৃষ্ঠে আপতিত হয় আবার ফিরে আসে, এই ফিরে আসার ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। যেমন শব্দ, তুমি যখন একটা পাহাড়ের সামনে ধরো নাম উচ্চারণ করলা, সগির 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 সগির, এরকম ইকো শুনো কেন? কারণ শব্দটা যে পাহাড়ে বাড়ি খেয়ে আবার রিটার্ন করে, এই রিটার্ন করার ঘটনাকে বলা হয় শব্দের প্রতিফলন। ঠিক একইভাবে যখন আলোক রশ্মি কোনো স্বচ্ছ প্রতিসারকে প্রতিসারক না, প্রতিফলক পৃষ্ঠে আপতিত হয়, তখন আলোক রশ্মি ফিরে আসে, এই ফিরে আসার ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। আলোর ফিরে আসা ঘটনাকে কি বলে? আলোর প্রতিফলন, ফিরে আসার ঘটনা। ওকে, সেটা মাথায় রেখো। কারণ প্রতিফলন কিসে হয় তোমরা জানো? প্রতিফলন হয় দর্পণে, মানে আয়নায়। তোমাদের বাসা বাড়িতে আয়না আছে না? ইয়েস, আয়না আছে। তো এই আয়নায় প্রতিফলন হয়। তো আয়না কয় ধরনের সেটা একটু দেখে নেই। আয়না হলো বা দর্পণ হলো দুই ধরনের। সমতল দর্পণ, যেটা বাসায় থাকে, তাই না? বাসায় থাকে। আর একটা হচ্ছে গলীয় দর্পণ, এটাও অনেকের বাসায় ডেকোরেশনের কাজে ইউজ করে, গলীয় দর্পণ। কিংবা গাড়ির যে লুকিং গ্লাসগুলো আছে না, সেগুলো কিন্তু গলীয় দর্পণ। সমতল দর্পণ তো সবাই চিনি কম বেশি। গলীয় দর্পণটা আমরা মূলত এই অধ্যায়ে ভালোভাবে চিনব। এই গলীয় দর্পণ আবার দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে উত্তল দর্পণ, আর একটা হলো অবতল দর্পণ। সো মূলত আমরা কয় ধরনের দর্পণ পেলাম টোটাল? সমতল, উত্তল, অবতল। এই তিন ধরনের দর্পণে অন অ্যান্ড অনলি 7টা চিত্র আমার জানতে হবে। এই 7টা চিত্র জানতে পারলেই হয়ে গেছে, আর কিছু লাগবে না পুরো অধ্যায়টা। তো এই চিত্র, কিছু সূত্র, আর কয়েকটা টেকনিক, এই হচ্ছে আমাদের পুরো অধ্যায়। তো দর্পণের প্রকারভেদটা আপাতত মোটামুটি জানলাম। এবার এই অধ্যায়ে যে সূত্রগুলো আছে ভাইয়া, তো তোমাদেরকে তো দর্পণ চিরাইলাম, এবার একটু সূত্র দেখাই। দেখো, দর্পণ তো এখনো চেনানো হয় না, যে এখানে উত্তল দর্পণ কোনটা, অবতল দর্পণ দেখতে কেমন। দেখো ভাইয়া, হাতটাকে সাপের মতো করো, নাগিন। ওকে, নাগিনের মতো করছো। যেই দর্পণের পৃষ্ঠটা এরকম, এই যে হাতের উল্টা সাইড, এটাকে বলা হয় উত্তল। এই তলটাকে কি বলা হয়? উত্তল। উত্তল। আর এই তলটাকে বলা হয় অবতল। এই যে এই তলটাকে বলা হয় অবতল। ওকে, তোমাদেরকে বুঝাই। এই যে উত্তল তলটা হবে এরকম, এই যে হাতের উল্টা সাইড বলছি না, এই যে এটা, এই যে এই পাশটা হচ্ছে উত্তল। দর্পণের অপোজিট পাশে কি ভাইয়া? অস্বচ্ছ, তাই না? এটাকে সোজা বাংলা ভাষায় বলে পাড়া লাগানো থাকে, রূপার প্রলেপ দেওয়া থাকে অপোজিট পাশে। তাহলে এই যে পাশটা, স্বচ্ছ পাশ কোনটা বলো? স্বচ্ছ পাশ বোঝাই যাচ্ছে এই যে এই পাশটা। এটা কেমন দর্পণ? এটা হচ্ছে উত্তল দর্পণ। আর অবতল দর্পণটা কেমন হবে ভাইয়া? এই যে এটা হচ্ছে অবতল দর্পণ, যে এই পাশে আমার কোনো অস্বচ্ছ প্রলেপ থাকবে, স্বচ্ছ পাশটা মানে যেখানে আলো পড়বে সেটা হচ্ছে এই পাশ। তাহলে এটা কি? অবতল। এটা কেমন দর্পণ? অবতল। আর এটা কেমন দর্পণ? উত্তল দর্পণ।
আমি আবার বলি, এই যে দেখতেছো খাড়া খাড়া এগুলো ভাইয়া ধরো অস্বচ্ছ পার্ট, তাহলে অস্বচ্ছ পাশটা এই পাশে, তাহলে এই যে এটা হচ্ছে উত্তল আর এটা হচ্ছে অবতল। অবতল মানে ভিতরে ঢুকে গেছে, তাই না? অবতল। তো এই দুই ধরনের দর্পণ সম্পর্কে আমরা আইডিয়া লাভ করব। আর সমতল কেমন, এই যে এটা, তাই না? এখন দেখো উত্তল বা অবতল দর্পণ এটা কিন্তু একটা গোলকের অংশ, রাইট? কেমনে জিনিসটাকে একটু কল্পনা করো, কল্পনা করো এটাকে যদি তুমি পূর্ণ বৃত্ত কমপ্লিট করে দাও, দেখো এটা কিন্তু একটা গোলকের অংশ, রাইট? এই যে উত্তল দর্পণ বলো কিংবা আমরা যদি অবতল দর্পণও বলি, এই যে অবতল দর্পণও বলি, মানে একটা গোলক কেটে এটা বানানো হয়েছে, এটা একটা গোলকের অংশ। তো এটা যেই গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে আমরা বলবো এই দর্পণের বক্রতার কেন্দ্র। কিসের কেন্দ্র? বক্রতার কেন্দ্র। তাহলে প্রথম টার্মটার নাম কি? বক্রতার কেন্দ্র। এটা কি বক্রতার কেন্দ্রটা? কি গোলীয় দর্পণ যেই গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রটা এভাবে গেস করে নিবা, সেই কেন্দ্রটাকে বলা হয় বক্রতার কেন্দ্র। এই যে দেখো এখানে যে কেন্দ্র, এই যে সেন্টার, এটাই তো মোটামুটি সেন্টার হবে, তাই না? এই যে এটাই তো মোটামুটি সেন্টার হবে, তাহলে এই সেন্টারটাকে বলবো আমরা সি দ্বারা প্রকাশ করা হয় এবং এটাকে বলা হয় বক্রতার কেন্দ্র। ওকে, এই যে দর্পণের যে মিডল পয়েন্ট, এটাকে আমরা বলবো মেরু। এটাকে কি বলবো ভাইয়া? মেরু। 2 নাম্বার পয়েন্ট এই ও দ্বারা প্রকাশ করা হয়। দর্পণের যে মিডল পয়েন্ট, মাঝামাঝি পয়েন্ট, যে দেখো এই মিডল পয়েন্ট থেকে এই পাশ আর এই পাশ সিমেট্রি বা প্রতিসম আছে, তাহলে এই মিডল পয়েন্টটাকে আমরা বলবো মেরু। কি বলবো? মেরু। আমি এই দর্পণের জন্য চিহ্নিত করি, তোমরা এই দর্পণের জন্য চিহ্নিত করবা এই পয়েন্টগুলো। ওকে, তো মেরু আর বক্রতার কেন্দ্রকে আমরা জয়েন করে দিই, এই যে এইভাবে জয়েন করে দাও। মেরু আর বক্রতার কেন্দ্রকে আমরা এইভাবে জয়েন করে দিলাম একটা লাইন দিয়ে। এই লাইনটাকে বলা হয় প্রধান অক্ষ। এই লাইনটাকে কি বলে? প্রধান অক্ষ। কি অক্ষ? প্রধান অক্ষ। সোজা বাংলা কথা, যে দর্পণের মাঝ বরাবর একটা লাইন টানবা, এটাই হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ। ওকে, এখন এটাকে কি বলে? বক্রতার কেন্দ্র। এটাকে কি বলে? মেরু। তাহলে এই যে এটা কি একটা ব্যাসার্ধ না ভাইয়া? তোমরা বলো, এটা কি একটা ব্যাসার্ধ না? এটা কি এই গোলকের ব্যাসার্ধ না? ইয়েস, এই ব্যাসার্ধকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। কি বলে? বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, এটাকে বলা হয় আর। মনে রাখবা, এই যে বক্রতার ব্যাসার্ধ, এর মিডল পয়েন্টকে বলা হয় ফোকাল পয়েন্ট। আবারও শোনো, বক্রতার ব্যাসার্ধের যে মিডল পয়েন্ট, এটাকে বলা হয় ফোকাল পয়েন্ট বা ফোকাস বিন্দু। ওকে, বা ফোকাস, এটাকে কি বলে? ফোকাস। এফ। সে এই 4টা টার্ম আমার ভালো মতো জানতে হবে। 4টা টার্মই এখানে আছে। কি কি? দর্পণটা যেই গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। দর্পণের মিডল পয়েন্টকে বলবো আমরা মেরু। মিডল পয়েন্ট এবং এই যে কেন্দ্র, বক্রতার কেন্দ্র, মাঝামাঝি যে অক্ষটা, সেটাকে বলা হয় প্রধান অক্ষ এবং এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ, এবং এই বক্রতার ব্যাসার্ধের যে মিডল পয়েন্ট, সেটাকে বলা হয় ফোকাস। সো আমরা এই যে 4টা জিনিস সি, এফ, ও এবং আর, সেটা এই অবতল দর্পণের জন্য চলো বের করি। ভাইয়া এই অবতল দর্পণে এই যে এই মিডল পয়েন্টটাকে কি বলবো? মেরু। এটাকে কি বলবো? এটাকে বলবো বক্রতার কেন্দ্র। মেরু আর বক্রতার কেন্দ্র জয়নিং লাইনটাকে আমরা কি বলবো? প্রধান অক্ষ। এই যে মেরু, বক্রতার কেন্দ্র, প্রধান অক্ষ, এটাকে বলবো আমরা আর, এবং এই মিডল পয়েন্টটাকে বলবো আমরা এফ। এই 4টা জিনিস আমার জানতে হবে, মাস্ট। এটা একদম বেসিক জিনিস। আর সমতল দর্পণের বলতো বক্রতার কেন্দ্র কত দূরে? ভাইয়া সমতল দর্পণটাকে যদি আমি চিন্তা করি, এই দেখো এটা হচ্ছে সমতল দর্পণ। দেখো এটা হচ্ছে একটা সমতল দর্পণ। এটা কি কোনো গোলকের অংশ মনে হচ্ছে? না। বাট আমি যদি চিন্তা করি যে একটা বিশাল গোলকের একটা ক্ষুদ্র অংশ হতে পারে এই সমতল দর্পণটা, এটুকু অংশ, তাই না? তাহলে এটা তখনই সম্ভব যখন গোলকটা অনেক অনেক বিশাল, তখন ওই গোলকের অংশটা হবে সমতল দর্পণ। তাহলে ওই গোলকের সি কোথায়? সি হচ্ছে অসীমে। সি কোথায়? অসীমে। অসীমে, অর্থাৎ ওই গোলকের আর কোথায়? অসীমে।
অসীমে। যেহেতু এটা সমতল দর্পণ, এটার কি ব্যাসার্ধ আছে ভাই? হ্যাঁ, এটার ব্যাসার্ধ আছে। কোথায়? অসীমে। তাহলে আমরা জানতে হবে, আমরা এখানে লিখতে পারি এই যে ফোকাল পয়েন্টটা হচ্ছে r/2, r/2। এটা ফোকাসও কোথায়? অসীমে। মনে থাকে যেন, সমতল দর্পণে মনে থাকবে। আবারও বুঝো, সমতল দর্পণ। আমি যদি একটা বড় আঁকি, দেখো এটা একটা গোলক, এটার চেয়ে বড় গোলক যদি অঙ্কন করি, আরো বড়, এটা তারপরে বক্র আছে, তাই না? আমি এটাকে বড় বানাতে বানাতে সমতল বানাবো। এটা তখনই সমতল হবে যখন এটার রেডিয়াস অসীম হবে, তখনই এটা সমতল মনে হবে, তাই না? কারণ যত বড় করতেছি গোলকটা, ততই সমতলের মতো হচ্ছে। ছোট গোলক এই যে দেখো বেশি বাঁকা, বড় গোলক আর একটু কম বাঁকা, আরো বড় আরো কম, আরো বড় আরো কম, আরো বড় আরো কম। তার মানে ব্যাসার্ধ যদি অসীম হয়, তখন এটা হবে সমতল দর্পণ। তো সেক্ষেত্রে সি আর এফ সবগুলোই অসীম। সেই একটা সূত্র কিন্তু, তাই না? যে ফোকাস দূরত্ব হবে, এই যে এটা কিন্তু ফোকাস দূরত্ব হবে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। মনে থাকে যেন। ওকে, সেইবার আমরা এই অধ্যায়ের সূত্রগুলো একটু দেখে নেব এক নাগারে। সূত্রগুলো একটু দেখে নেওয়া যাক। তো এই অধ্যায়ের সূত্র কিন্তু খুবই কম, অলরেডি আমরা একটা সূত্র পেয়ে গিয়েছি। সেটা হলো যে ফোকাস দূরত্ব এফ, এটা হলো বক্রতার ব্যাসার্ধের অর্ধেক r/2, তাই না? এরপরে এখানে আরেকটা সূত্র আছে, সেটা হলো দর্পণের সামনে লক্ষ্যবস্তুর অবস্থানকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। লক্ষ্যবস্তু একটু লিখো, লক্ষ্য বস্তুর অবস্থান, অবস্থান সমান হচ্ছে ইউ। তারপরে বিম্বের অবস্থান, বিম্বের অবস্থান সমান হচ্ছে ভি। আর ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব এটা যদি হয় এফ, এই তিনজনের মধ্যে একটা রিলেশন আছে, সেটা একটা সূত্র, সেটা হচ্ছে 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। কোনটা কি আবারও বুঝো। দর্পণের সামনে তো তুমি একটা বস্তু রাখতেছো, এটাকে বলা হয় লক্ষ্য বস্তু। সেই লক্ষ্য বস্তুর অবস্থান হচ্ছে ইউ। এর ফলে একটা বিম্ব গঠন হবে, সেই বিম্বের অবস্থান হচ্ছে ভি, আর ফোকাস দূরত্ব হচ্ছে এফ। তাহলে আমরা লিখতে পারি 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল 1/f। এবার এই সূত্রটা তো সবাই পারি, বাট এই সূত্রের মধ্যে মাঝে মাঝে ভি মাইনাস হয়ে যায়, এফ প্লাস থাকে, বা এফ মাইনাস হয়ে যায়, ভি প্লাস থাকে। এই ব্যাপারগুলো অনেকে বুঝি না। সো এই ক্ষেত্রে আমরা একটা কথা লিখবো এবং সেই কথাটা দিয়েই সব বুঝে যাবা। কথাটা হলো, সবাই লিখে নাও, সকল বাস্তব দূরত্ব ধনাত্মক, সকল বাস্তব দূরত্ব ধনাত্মক, সকল অবাস্তব, অবাস্তব দূরত্ব ঋণাত্মক। মনে থাকে জানো, সকল বাস্তব দূরত্ব ধনাত্মক, সকল অবাস্তব দূরত্ব ঋণাত্মক। বাস্তব আর অবাস্তব কি ভাই? প্রতিফলন আমরা পড়তেছি কি, প্রতিফলন মানে কি আলো ফিরে আসবে, এটাই তো বাস্তব ঘটনা, তাই না? আলো ফিরে আসাটাই তো বাস্তব। তাহলে আলো যদি ফিরে আসে, বিম্ব কোন দিকে গঠন হবে? ধরো আমার সামনে একটা আয়না, আমি এখানে দাঁড়াইলাম, আমি হচ্ছে লক্ষ্য বস্তু। ওকে, তা আমি তো বাস্তব। প্রথম কথা, আমি লক্ষ্য বস্তু, যেহেতু আমি তো বাস্তব নাকি? ইয়েস, আমি তো বাস্তব। মানে কি, আমি তো সঠিক জিনিস, একদম রিয়েল। তো এখন আমার শরীর থেকে আলো বের হলো, আলো দর্পণে, দর্পণে আপতিত হলো, আপতিত হওয়ার পর দর্পণ থেকে প্রতিফলিত হয়ে ব্যাক করলো। বিম্ব যদি আমি যে পাশে সে পাশে গঠিত হয়, এটাই কি হওয়া উচিত ছিল না? প্রতিফলন মানে কি, আলো ফিরে আসবে, আলো ফিরে আসলে বিম্ব গঠন হবে, তাই না? বিম্ব আমি যে পাশে সে পাশেই যদি গঠিত হয়, তাহলে বিম্বের অবস্থানটা কি হবে? বাস্তব। প্রতিফলন মানে আলো ফিরে আসা, ফিরে আসলে আমি যে পাশে ছিলাম, মানে লক্ষ্য বস্তু যে পাশে ছিল, সে পাশে বিম্ব গঠিত হবে। সে পাশে যদি বিম্ব গঠিত হয়, তাহলে এটাই তো বাস্তব, এটাই তো হওয়ার ছিল। যেহেতু প্রতিফলন মানে আলো ফিরে আসবে, ফিরে আসলে যে পাশে লক্ষ্য বস্তু ওই পাশেই বিম্ব গঠন হবে। ওই পাশে যদি বিম্ব গঠন হয়, তাহলে কি এটা বাস্তব? বাস্তব হলে বিম্বের অবস্থানটা কি হবে? পজিটিভ হবে। ক্লিয়ার? আর এফ, এফ পজিটিভ না নেগেটিভ ভাই? মনে রাখবা, অবতল দর্পণ, এই যে আমরা যদি দর্পণটা দেখি, তাহলে এফ আর জীবনও ভুলবো না।
এই দেখো, এটা হচ্ছে অবতল দর্পণ। দেখো, এটা হচ্ছে লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তু যে পাশে, ফোকাস ওই পাশে আছে, তার মানে লক্ষ্যবস্তুর মতো ফোকাস পয়েন্টটা বাস্তব। তাহলে সেক্ষেত্রে অবতল দর্পণের এফ কি হয়? পজিটিভ। অবতল দর্পণে এফটা কি হবে? অলওয়েজ পজিটিভ, যেহেতু এটা বাস্তব দূরত্ব। বাট দেখো, উত্তল দর্পণে লক্ষ্যবস্তু তো দর্পণের সামনে, বাট ফোকাসটা কোথায়? দর্পণের পেছনে। বাট আমরা দেখছি যে দর্পণ মানে ভাইয়া যা ঘটবে সামনে ঘটবে, সামনে ঘটলে বাস্তব। দর্পণের সামনের জায়গাটা বাস্তব জায়গা, এটা হচ্ছে বাস্তব জায়গা, এটা হচ্ছে অবাস্তব জায়গা, অবাস্তব। কেন? কারণ আলো তো ভাই ফিরে আসবে, প্রতিফলন মানে ফিরে আসবে, ফিরে আসা মানে সামনের জায়গাটা বাস্তব। তাহলে অবাস্তব জায়গায় এফ পড়ছে, তাহলে এখানে এফটা কি হবে? ফোকাস দূরত্ব হবে নেগেটিভ। বা তুমি যদি এত কিছু চিন্তা না করতে চাও, খালি মনে রাখবা লক্ষ্যবস্তু যে পাশে, সেই পাশটা বাস্তব। দর্পণের ক্ষেত্রে ওই পাশটা বাস্তব। এই পাশে যা গঠিত হবে, এই পাশে যা দূরত্ব থাকবে, সবই বাস্তব। তাহলে এই পাশে বিম্ব গঠিত হলে বাস্তব বিম্ব, তাহলে ভি এর মানে কি? পজিটিভ। এই পাশে ফোকাস আছে, তাহলে এটা বাস্তব, তাহলে ফোকাস দূরত্ব কি? পজিটিভ। দেখো, এখানে ফোকাস দূরত্ব ওই পাশে, তাহলে নেগেটিভ ফোকাস দূরত্ব। বিম্ব যদি এই পাশে হয়, তাহলে বিম্বের দূরত্ব কি? পজিটিভ। বিম্ব যদি এই পাশে হয়, তাহলে কি? দর্পণের পেছনে হচ্ছে, অবাস্তব জায়গা, তাহলে বিম্বের দূরত্ব হবে নেগেটিভ। সো এইভাবে আমরা অঙ্ক দেখে দেখে এই সূত্রগুলো করব, এই সূত্র দিয়ে অঙ্ক করব, সরি অঙ্ক না, চিত্র দেখে দেখে। সো এটা নিয়ে প্যারা খাওয়ার আপাতত কোনো দরকার নাই। এরপরে বিবর্ধন, বিবর্ধন বা ম্যাগনিফিকেশন, যে বিম্বটা লক্ষ্যবস্তুর চেয়ে কত গুণ বড় হলো। ওই যে মাঝে মাঝে দেখা যায় না যে লক্ষ্যবস্তু এটুকু, বাট বিম্বটা এত বড়, দেখা যায় না? তুমি মাঝে মাঝে দেখো না, লিফটে টিফটে উঠলে তোমার চেহারা দেখবা, এইভাবে দেখবা তোমার চেহারা এত বড় হয়ে গেছে। মাঝে মাঝে লিফটের আয়নাগুলো এরকম থাকে, বা বাসের কিছু আয়না থাকে, এরকম দেখলে দেখবা চেহারা এত বড় দেখা যায়, নিজের পেটটা এত বড় দেখা যায়। সো বিবর্ধন আবার ছোটও দেখা যেতে পারে, নিজের একদম চিকনাও দেখা যেতে পারে। সো যেই হোক, মোটা চিকনা যাই দেখো, এটাকে বিবর্ধন বা ম্যাগনিফিকেশন দ্বারা প্রকাশ করা হয়। ম্যাগনিফিকেশন হচ্ছে বিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। একটু পরিচয়গুলো লিখে নেই। এল প্রাইম হলো বিম্বের দৈর্ঘ্য, বিম্বের, বিম্ব মানে প্রতিবিম্ব, কিন্তু বিম্বের দৈর্ঘ্য। আর এল হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য। তাহলে বিম্বের দৈর্ঘ্যকে বস্তুর দৈর্ঘ্য দ্বারা ভাগ দিলে আমরা বুঝতে পারবো কত গুণ ম্যাগনিফাইড হয়েছে বা বিবর্ধিত হয়েছে। ওকে, তো বিবর্ধনের আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে মাইনাস, মাইনাস থাকবেই, ভি বাই ইউ। ভি হচ্ছে বিম্বের দূরত্ব, আর ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, লিখেই দিছি, দূরত্ব বা অবস্থান যাই হোক। যদি এটা দিয়ে অনলি মান বের করতে চাও, সেক্ষেত্রে মডুলাস মাইনাস ভি বাই ইউ, মডুলাস মাইনাস ভি বাই ইউ, অর্থাৎ এটা অলওয়েজ সি, ভি বাই ইউ দিতে পারবো যদি শুধুমাত্র এম এর মান বের করতে বলে। বাট সঠিক সূত্র কিন্তু এইটা, মাইনাস ভি বাই ইউ। এবার ভি এর মান মাইনাস হতে পারে নিচে, তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ভি এর মান প্লাস হইতে পারে, তখন প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। সো ভি এর মান নিয়ে এত মাথা ঘামানোর দরকার নাই, সোজা কথা, লক্ষ্যবস্তু যে পাশে, সে পাশে যদি বিম্ব গঠন হয়, ভি কি? পজিটিভ, কারণ ভি তখন বাস্তব। লক্ষ্যবস্তু যে পাশে, তার উল্টা পাশে যদি বিম্ব গঠন হয়, তাহলে ভি হবে নেগেটিভ। সেখানে আমার ভি নিয়ে আগে মাথা ঘামানোর দরকার নেই, আগে সূত্র তিনটা মাথায় রাখি। একটা হচ্ছে এফ ইকুয়াল আর বাই টু, একটা হচ্ছে এটা, এটা হচ্ছে এই যে তিনটা, তিন সেট সূত্র। বিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, বিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, সামনে মাইনাস, শেষ। সূত্র মাথায় ঢুকছে। এগুলো নিয়ে ইন ডিটেলস আলোচনা হবে যখন আমরা উদ্দীপক দেখে দেখে করবো, তখন দেখবো তোমার কাছে পানির মতো সহজ লাগতেছে। ওকে, এইবার আসি আমরা অবতল দর্পণে বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? 3, 4, 5, 6 দেখো তো, রেডি? অবতল দর্পণে আমাদের সমতল দর্পণটা পরে আসতেছি, মূলত এখানে উত্তল আর অবতল দর্পণ নিয়ে পড়তে হবে। তো টোটাল আমাদের 7টা চিত্র দেখতে হবে, 7টা চিত্র পারতে হবে। তো অবতল দর্পণে বিভিন্ন অবস্থানের জন্য, বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি আমরা নির্ণয় করব। তাহলে এই জন্য আমাদের ফার্স্ট অফ অল একটা অবতল দর্পণ আঁকতে হবে। ওকে, আমরা একটা অবতল দর্পণ এঁকে নেই। এই দেখো, একটা অবতল দর্পণ সুন্দর করে আঁকার চেষ্টা করি আমি। হ্যাঁ, সুন্দর নাও হতে পারে, এটা হচ্ছে একটা অবতল দর্পণ, সুন্দর হয় নাই। এটা হচ্ছে একটা এটাও সুন্দর হয় নাই।
সুন্দরই হচ্ছে না। ওকে, যা মোটামুটি একটা আঁকি ভাই, এত সুন্দর আশা থাকলে হবে না। এটা হচ্ছে একটা অবতল দর্পণ, এই পাশে অস্বচ্ছ পাশটা দিয়ে দিই। তো এই যে অবতল দর্পণটা, এটার প্রধান অক্ষ কোনটা? এই হচ্ছে সেই প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ, ঠিক আছে, প্রধান অক্ষ। এবার এটার জিনিসগুলো চিহ্নিত করো। এটাকে বলা হয় মেরু। মেরু, এটার কেন্দ্রটা গেস করো। সবসময় তার এটা বৃত্ত পুরোটা আঁকতে পারবো না, এটা কেন্দ্র, এটা যদি এরকম বৃত্ত হয়, এই যে এরকম যদি বৃত্ত হয়, এটা কেন্দ্র মোটামুটি হবে এইখানটায়, তাই না? এটার কেন্দ্র হচ্ছে সি, এটাকে বলা হয় বক্রতার কেন্দ্র সি। ওকে, কেন্দ্রটা গেস করলাম সি। এটার যে মিডল পয়েন্ট সেটাকে বলা হয় এফ, ফোকাস দূরত্ব এফ, ওইটা হচ্ছে ও, মানে মেরু। এটা হচ্ছে একটা অবতল দর্পণ, আমরা মোটামুটি আঁকলাম। এবার এই অবতল দর্পণের সামনে আমরা বস্তু রাখবো। প্রথমে আমি যে বস্তুটা রাখবো সেটা হচ্ছে অসীমে। প্রথমে আমি যে বস্তুটা রাখবো সেটা হচ্ছে অসীমে অবস্থিত। কোথায় অবস্থিত? বস্তু যখন অসীমে অবস্থিত। একটু লিখে নেই। প্রথম 1 নম্বর চিত্রটা হচ্ছে বস্তু অসীমে। বস্তু কোথায়? বস্তু অসীমে অবস্থিত। বস্তু অসীমে হলে বস্তু থেকে আলোক রশ্মি এই যে এইভাবে আসবে, খেয়াল করে দেখো, এই যে এইভাবে আসবে। বস্তু যদি অসীমে হয়, বস্তু থেকে আলোক রশ্মি এই যে এইভাবে আসবে। অসীম থেকে আসতেছে তো এই যে আলোক রশ্মি এইভাবে আসবে। এই যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি এঁকে দিবা, এইভাবে আসলো। আলোক রশ্মি যখন আপতিত হলো, আপতিত হয়ে এই অসীমের আলোক রশ্মি প্রতিফলিত হবে না ভাইয়া? এই যে প্রতিফলিত রশ্মিটা আমরা কি দিয়ে দেখাবো? সবুজ, আচ্ছা সবুজ কালার দিয়ে দেখাই। এই যে আপতিত হয়ে প্রতিফলিত হয়ে গেল এইভাবে। ওকে, অসীমেরটা একটু কেয়ারফুলি আঁকবো। আপতন প্রতিফলন, ঠিক আছে, আপতন প্রতিফলন, আপতন প্রতিফলন, এই যে এইভাবে প্রতিফলিত হয়েছে। এবার খেয়াল করো, আচ্ছা সুন্দর হয় না জিনিসটা, আমরা একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি, চলো। ওকে, এই দুইটা সমান্তরাল হয় নাই, তো আমরা প্রথমত অন্য কালার দিয়ে আঁকি, নাহলে হিজিবিজি হিজিবিজি লাগবে। ওকে, এটা একটা অবতল দর্পণ। অসীম থেকে এটার সি আর এফ ভালো মতো আঁকতে হবে। হচ্ছে সি, এটা হচ্ছে এফ। ওকে, এটা হচ্ছে এফ, সি এফ। এবার অসীম থেকে আলোক রশ্মি আসবে, এই যে দেখো সমান্তরাল আলোক রশ্মি আসলো, এই যে আসলো, এটা আপতিত হবার পর এই মনে করো এই বরাবর প্রতিফলিত হয়ে গেল। ঠিক একইভাবে এই রশ্মিটা এখানে এসে আপতিত হবার পর এইভাবে প্রতিফলিত হয়ে যাবে। প্রতিফলিত হলে এরা যেখানে ছেদ করলো প্রতিফলিত রশ্মিগুলো, ওকে, যেখানে ছেদ করলো সেই পয়েন্ট থেকে একটা লম্ব টেনে দিবা, এটাই হবে বিম্বের অবস্থান। মনে থাকে জানো, অসীমেরটা একটু ভেজাল আছে। ওকে, অসীম থেকে সমান্তরাল আলোক রশ্মি এসে অবতল দর্পণে পড়ার পর অবশ্যই এবং অবশ্যই ফোকাস বিন্দুতে বিম্বটা গঠন হবে। ওকে, বা ফোকাস তলে বিম্বটা গঠন হবে। তাহলে কি 3টা কমেন্ট আমার করতে হবে। একটা হচ্ছে অবস্থান, কার অবস্থান? বিম্বের অবস্থান। কোথায়? ফোকাস তলে, ফোকাস তলে অবস্থান। আকৃতি, প্রকৃতি, আকৃতিটা কি বলো? আকৃতি কি ছোট না অনেক? অসীম থেকে আলোক রশ্মি আসছে, তার মানে বস্তুটা কিন্তু অনেক বড়, সেক্ষেত্রে এটা আকৃতি অনেক ছোট না? ইয়েস। তাহলে আকৃতি এটাকে ছোট বলে, বা শুদ্ধ ভাষায় বলে খর্বিত, মানে খাটো। আর প্রকৃতি হচ্ছে প্রকৃতি, প্রকৃতি মানে বাস্তব নাকি অবাস্তব। দেখো ভাইয়া, দর্পণের সামনে গঠন হয়েছে, আমরা বলছিলাম দর্পণের সামনে বাস্তব, পেছনে কি অবাস্তব। তাহলে প্রকৃতি হচ্ছে বাস্তব, কিন্তু ভাইয়া উল্টা, খেয়াল করো, বাস্তব জিনিস উল্টাই হয়, বাস্তব ও উল্টা। এই যে এটা উল্টা, এটা কি ভাইয়া? উল্টা। এটা হচ্ছে পি প্রাইম, এটা কিউ প্রাইম, এ হচ্ছে বিম্বের অবস্থান।
সো অসীমেরটা একটু কষ্ট করে মাথায় রাখবো, অসীমেরটা মিলানো একটু কঠিন মনে হয় আমার কাছে, বাট জিনিসটা কিন্তু অতটা কঠিনও না। যে অসীম থেকে একগুচ্ছ আলোকরশ্মি আসবে, তাদেরকে এমন ভাবেই প্রতিফলিত করবা তারা যেন ফোকাস পয়েন্টের নিচে গিয়ে ছেদ করে, মনে থাকবে? তাহলে এটাই হলো অসীম থেকে আলোকরশ্মি এসে যখন বিম্ব গঠন করে সেই বিম্বের অবস্থানটা। ঠিক আছে, এটা সহজ। পরেরটা দেখো, পরেরগুলো সবচেয়ে বেশি সোজা। বস্তু কোথায়? অসীমে ছিল। এবার আমরা অসীম থেকে সামনে নিয়ে আসলাম, এই মনে করো বস্তুটা। এবার বস্তু হচ্ছে এই যে এটা, বস্তু একটু বড় করে আঁকি, এ হচ্ছে এবার লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তু হচ্ছে পি কিউ। এখন কোথায় আছে ভাইয়া? অসীম থেকে সামনে আনছি, অসীম আর সি এর মাঝে নিয়ে আসছি, তাই না? তাহলে লক্ষ্যবস্তুর অবস্থান কোথায়? এখন আমাদের লক্ষ্যবস্তু কিন্তু অসীমে নাই, লক্ষ্যবস্তু এখন হচ্ছে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে। বস্তু অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে, মানে আমরা লক্ষ্যবস্তুটাকে আস্তে আস্তে সামনে নিয়ে আসব। লক্ষ্যবস্তুটা এখন অসীম থেকে সামনে নিয়ে এসেছি, তাহলে কোথায় আছে? অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে আছে। রুলস হচ্ছে দুইটা। কয়টা রুলস? দুইটা। সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে যাবে। কি হবে? এই যে সমান্তরাল রশ্মি, এই যে সমান্তরাল আলোকরশ্মি দেখছো, প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলনের পর ডেফিনেটলি ফোকাস পয়েন্ট দিয়ে যাবে, এই যে এইভাবে যাবে, মনে থাকবে? এটা হচ্ছে একটা রুলস। ওকে, রুলস কয়টা? মোট দুইটা। যে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে যাবে, গেল। আরেকটা আলোকরশ্মি আঁকতে হবে। আরেকটা আলোকরশ্মি কেমনে আঁকবা? মনে রাখবা, সি, এই যে বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র বরাবর যে আলোকরশ্মিটা যায় সেটা প্রতিফলনের পর বক্রতার কেন্দ্র বরাবরই ফিরে আসে। তাহলে বক্রতার কেন্দ্র বরাবর যে আলোকরশ্মিটা যায়, এই যে গেল, সেটা প্রতিফলনের পর কি হবে? এখানে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে ঠিক বক্রতার কেন্দ্র বরাবরই ফিরে আসবে। তার মানে ঠিক এই যে এইভাবেই ফিরে আসবে, এই যে এইভাবেই ফিরে আসবে। তো দেখো তো, এই যে ফিরে আসা রশ্মিটা এবং এই যে ফিরে আসা রশ্মিটা, এই দুই ফিরে আসা রশ্মিটা যেখানে ছেদ করে, এই ফিরে আসা রশ্মি দুইটা ছেদ করে। তাহলে আমরা রুলস দুইটা কি শিখলাম? প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি, সবাই বলো, প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলনের পর ফোকাস পয়েন্ট দিয়ে যাবে। আর যে আলোকরশ্মিটা বক্রতার কেন্দ্র বরাবর যায়, সে বক্রতার কেন্দ্র বরাবরই ফিরে আসে। এই বরাবর গেল, এই বরাবর ফিরে আসলো। এবার দেখো প্রতিফলিত রশ্মি কোনগুলো। এই হচ্ছে একটা প্রতিফলিত রশ্মি এবং এই হচ্ছে একটা প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি দুইটা যেখানে ছেদ করে ওইখানেই বিম্ব গঠন হয়, মনে থাকবে? তাহলে এখানে ছেদ করছে, তাহলে এই যে পি বিন্দুর এখানে পি প্রাইম গঠন হবে। পি প্রাইম থেকে একটা লম্ব টেনে দাও, এটা হবে আমাদের কিউ প্রাইম। জাস্ট লম্ব টেনে দেওয়ার সময় মনে রাখবা যে এরকম একটা চিহ্ন দিতে হবে যে কিউ থেকে আলোকরশ্মি এদিকে গেছে, আবার কিউ থেকে আলোকরশ্মি কিউ এ ফিরে আসছে। কেন ফিরে আসছে জানো? কারণ কিউ থেকে আলোকরশ্মিটাও কি সি এর মাঝখান দিয়ে গেছে। সি এর মাঝখান দিয়ে যাওয়া মানেই কট, সি বরাবর যাওয়া মানে সি বরাবর ফিরে আসা। এই হচ্ছে কিউ এরটা এইভাবে দিয়ে দিবা। তাহলে অবশ্যই প্রতিফলিত রশ্মির তীর চিহ্ন দিতে হবে, নাহলে কিন্তু আন্ডা। তাহলে বলো এবার বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি তুমি নিজেই বলো। বলো অবস্থান কোথায়? বিম্বের অবস্থানটা কোথায়? তিনটা কমেন্ট আমার করতে হবে অলওয়েজ। বিম্বের অবস্থানটা কোথায় বলো? বিম্বের অবস্থানটা কোথায়? বিম্বের অবস্থান হচ্ছে সি এবং এফ এর মাঝে, অর্থাৎ বক্রতার কেন্দ্র ও ফোকাস পয়েন্টের মাঝে, এফ এর মাঝে। এটা হচ্ছে বিম্বের অবস্থান। বিম্বের আকৃতি বলো। আকৃতি ছোট, তাই না? খর্বিত, লক্ষ্যবস্তুর চেয়ে খর্বিত। প্রকৃতি বলো। প্রকৃতি মানে বাস্তব নাকি অবাস্তব, সোজা নাকি উল্টা? ভাইয়া দর্পণের সামনে সবই বাস্তব, তাহলে প্রকৃতি হচ্ছে বাস্তব এবং উল্টা ও উল্টা। তাহলে রুলস দুইটাই শিখছি। প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলনের পর ফোকাস পয়েন্ট দিয়ে যাবে, আর যে আলোকরশ্মি সি বরাবর যাবে সেটা সি বরাবরই রিটার্ন করবে। দেখো পি বিন্দুর একটা বাস্তব পয়েন্ট আমরা এখানে পেলাম, পি প্রাইম। ঠিক একইভাবে কিউ এর জন্য বেশি হ্যাসেল নিতে হবে না। কিউ থেকে আলোকরশ্মি এইভাবে গেছে, এই যে গেছে, যেহেতু সি বরাবর গেছে আবার সি বরাবরই ফিরে আসছে, মনে থাকবে? এবার তিন নাম্বারটা হচ্ছে বস্তুকে এখন কোথায় রাখবো? আস্তে আস্তে বস্তুকে সামনে নিয়ে আসবো। বস্তু এখন কোথায়? সি এবং অসীমের মাঝে রাখছিলাম,
এবার বস্তুকে সিতে নিয়ে আসবো। বস্তু কোথায়? বস্তু বক্রতার কেন্দ্রে, বক্রতার কেন্দ্রে। বস্তুকে এখন আমরা রাখবো বক্রতার কেন্দ্রে। এই সেই বস্তু, আমাদের বস্তুটা এই যে বক্রতার কেন্দ্রে আমি রাখবো। এবার আবার সেম রুলস, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে? ফোকাস পয়েন্ট দিয়ে যাবে, রাইট? এই যে গেল। আর আরেকটা রশ্মি আঁকতে হবে, যে আরেকটা রশ্মি কোন বরাবর রাখবো ভাইয়া? এই পাশে তো আর সি নাই, তুমি কি সি এর ভিতরে এমনি দিতে পারবা? পারবা না। তাহলে আরেকটা রশ্মি কি আঁকবা? একই রুলস, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের ফোকাস দিয়ে যায়, তাহলে ফোকাস দিয়ে যে আলোক রশ্মিটা যাবে সেটা প্রতিফলনের পর কি হবে? সমান্তরাল হয়ে যাবে। বুঝতে পারছো কথা? কি বুঝতে পারিছো? আবারও বুঝো কি বললাম, যে আমরা এখন 3 নাম্বার রুলসটা তোমাকে ইন্ট্রোডিউস করাচ্ছি। দেখো ভাইয়া, লক্ষ্যবস্তু যখন বক্রতার কেন্দ্রে, আরেকটা আলোক রশ্মি যে বক্রতার কেন্দ্র দিয়ে যাবে ওই সুযোগটা তো নাই, কারণ সে বক্রতার কেন্দ্রের উপরে। তাহলে আমি কি করব? আমার আরেকটা আলোক রশ্মি তো আঁকতেই হবে এখানে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলন এবার ফোকাস দিয়ে যায়, তাহলে ফোকাস দিয়ে যে আলোক রশ্মিটা যাবে সেটা প্রতিফলনের পর সমান্তরাল হয়ে যাবে। এই যে প্রতিফলনের পর কি হয়ে গেল? সমান্তরাল হয়ে গেল। এটা কি এখানে ছেদ করছে না? এখান থেকে একটা লম্ব টেনে দাও, এটাই হবে পি কিউ এর বাস্তব প্রতিবিম্ব, পি প্রাইম কিউ প্রাইম। বুঝছো? বুঝছো সবাই? জিনিসটা এক বিন্দু ছোট আশেপাশে হয়েছে, বাট এটাকে কষ্ট করে সি এর সাথে মিলাবা। ওকে, তাহলে আমরা কি বলবো? অবস্থান বলো কোথায়? বিম্বের অবস্থান। এটা অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্রে, মানে বক্রতার কেন্দ্রে যখন বস্তু, বিম্ব কোথায়? বক্রতার কেন্দ্রে। আকৃতি কি ভাই? সমান। লক্ষ্য বস্তুর সমান। প্রকৃতি কি বলো? প্রকৃতি বাস্তব ও উল্টা। মনে রাখবা, বাস্তব বিম্ব অলওয়েজ উল্টাই হয়। বাস্তব ও উল্টা, এটা মুখস্থ করার দরকার আছে? নাই, কারণ বাস্তব মানে দর্পণের সামনে গঠন হলেই বাস্তব, আর বাস্তব বিম্ব কি হয়? উল্টা হয়। পরেরটা, এবার বস্তুকে রাখবো হচ্ছে সামনে, আনছি না বক্রতার কেন্দ্র, আনছো না? বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝে রাখবা। বস্তুকে রাখবা বক্রতার কেন্দ্র ও ফোকাসের মাঝে। লিখো, বস্তু যখন বক্রতার কেন্দ্র ও এফ এর মাঝে অবস্থিত। এই যে দেখো, সি আর এফ এর মাঝে আমরা বস্তুটাকে রাখবো। এই হচ্ছে আমাদের সাদা সিধা বস্তু। এবার দেখি কি ঘটনা ঘটে। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে। গেল, সুন্দর। এখন দেখো তো আর কি করা যায়? আরেকটা রুলস করা যায়, ওই যে আরো 2টা রুলস তোমার হাতে আছে। একটা হচ্ছে, একটা আলোক রশ্মি এমন ভাবে দিবা, সি বরাবর দিবা, তাহলে সি বরাবরই রিফ্লেক্ট করবে। অথবা আরেকটা অপশন হচ্ছে যে ফোকাস দিয়ে যে আলোক রশ্মিটা যাবে সেটা প্রতিফলনের পর সমান্তরাল হয়ে যাবে, রাইট? এটা একটা সিস্টেম আছে। তো তোমার যেটা মন চায় তুমি সেটাই দাও, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। তো যেটা মন চায় সেটা দিলেও এখানে বিম্বটা এখানে পাবা, মানে বিম্বটা সি এর বাইরে পাবা। এখানে একটু যোগ করে, এই যে সি এর বাইরে, এটা হবে বিম্ব। দেখো তোমার এটা মাথায় রাখো। এরপর যদি আমরা এটাও দিই যে না, সি বরাবর আলোক রশ্মি সি বরাবরই রিফ্লেক্ট করবে, তাহলে দেখো এইভাবে দিবা যে সি আর এই যে মাথা, এই 2 মাথাকে ধরে জয়েন করে দিবা। সি আর এটাকে ধরে যদি জয়েন করে দাও, আর জিনিসটা খুব উদ্ভট দেখা যায়। সি আর এফ এর মাঝে আমি এই পাশে বেশি দিয়ে দিছি, উদ্ভট দেখা গেল। দেখো একই জায়গায় বিম্বটা গঠন হচ্ছে। ওকে, আমি একটু ক্লিয়ার করে দেই উদ্ভট দেখা যায় কেন। কারণ লক্ষ্যবস্তুটাকে আমি সি এর পাশে বেশি দিছি, এটা তো আমার ঠিক হয় নাই। লক্ষ্যবস্তুটাকে আমরা সি আর এফ এর মাঝামাঝি রাখবো। এই যে মাঝামাঝি রাখলাম। রাখার পর প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাবে। এই যে ফোকাস দিয়ে গেল, ওকে। আর সি এবং সি বরাবর যে আলোক রশ্মি,
এই দেখো সি বরাবর আলোক রশ্মি কেমনে বুঝবো? সি আর এই মাথাটাকে এভাবে কানেক্ট করে দিবা, কানেক্ট করে দিয়ে এই বরাবর একটা আলোক রশ্মি মারবা। এই যে এই বরাবর এভাবে আলোক রশ্মি গেল, আর এই আলোক রশ্মিটাকে পেছনের দিকে একটু বর্ধিত করে দেখো, এটা সি বরাবর আছে তাই না? সি বরাবর যে আলোক রশ্মি যাবে সেটা রিটার্ন সি বরাবরই করবে। তাও তো হইল না, তাও তো সুন্দর হইল না, কারণ সি বরাবর যদি রিটার্ন করে, সি তো এখানে থাকার কথা, হইল না, সুন্দর হয় না। তাহলে এই যে সি বরাবর আলোক রশ্মিটাকে আরেকটু বাঁকাইতে হবে। দেখো সি বরাবর আলোক রশ্মিটা যেটা গেল সেটা সি বরাবরই রিটার্ন করবে। আমরা স্কেল ধরে করব যখন, তখন আর এত ঝামেলা হবে না, সেটা সি বরাবরই রিটার্ন করবে। এবং তারা ছেদ করতেছে কোথায়? এই যে এইখানে। তাহলে এইখানে তার একটা অবাস্তব এবং বাস্তব এবং বড় প্রতিবিম্ব গঠিত হবে। অনেকে মনে করতে পারো ভাইয়া কেন আমি যদি ফোকাসের রুলসটা দিতাম হইতো না? হ্যাঁ হইতো। দেখো কেমন হইতো, ফোকাসে দিয়ে যে আলোক সেটা যাবে সেটা কি হবে? প্রতিফলনের পর সমান্তরাল হয়ে যাবে তাই না? এই যে এইভাবে সমান্তরাল হলে দেখো আবার একই জায়গায় ছেদ করতেছে, একটু কম বেশি এটা সমস্যা নেই, একই জায়গায় ছেদ করতেছে। তাহলে বিম্ব এটাই পাবো। তোমার যেটা মন চায় সেটা আঁকতে পারো, কোনো সমস্যা নাই। তবে বইগুলোতে সি বরাবরটা দেওয়া, হ্যাঁ বইগুলোতে সি বরাবরটা দেওয়া, একটু মাথায় রেখো। আবারও বুঝো কি বলতেছি। পুরো চিত্রটা যদি আমি শুরু থেকে তোমাদেরকে দেখাই, যে সেম চিত্রটা আমি শুরু থেকে তোমাদেরকে দেখাই, বস্তুটা কোথায় আমি এইটা না লিখলাম, বস্তু হচ্ছে সি এবং এফ এর মাঝে। এই যে হচ্ছে লক্ষ্য বস্তু, আমি একদম মাঝামাঝি বসাবো, একটু আমার সুবিধার জন্য আমি একটু এটাকে খাটো করে বসাবো। এবার তোমার হাতে রুলস হচ্ছে তিনটা আছে। একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর ফোকাস দিয়ে যায়। কোন দিক দিয়ে যায়? ফোকাস দিয়ে যায়। এটা হচ্ছে অবশ্যই দিলা, এই রুলসটা অবশ্যই অ্যাপ্লাই করলাম। প্রতিফলনের পর আমার কোন দিক দিয়ে যায়? ফোকাস পয়েন্ট দিয়ে যায়। তোমার হাতে আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে ফোকাস পয়েন্ট দিয়ে যে আলোক রশ্মিটা যাবে সেটা প্রতিফলনের পর সমান্তরাল হয়ে যায়, এবং এরা দুজন যেখানে ছেদ করবে সেখানে এই যে পি বিন্দু, এটা পি আর কিউ যদি হয়, এই পি বিন্দুর একটা বাস্তব প্রতিবিম্ব পি প্রাইম গঠিত হবে। এটা লম্ব টেনে দাও, এটা হচ্ছে কিউ প্রাইম। এটা তোমার হাতে একটা সিস্টেম আছে। তুমি আরো একটা সিস্টেম জানো, সেই সিস্টেমটা হলো এটা, যে সি বরাবর যে আলোক রশ্মি যায় সেটা সি বরাবর ফিরে আসে। এই কারণে আমি একটা সিস্টেম করব। আমি কি করব? এই সি আর এই যে পি বিন্দুটাকে ধরে একসাথে জোড়া লাগাই দিব। সি আর পি বিন্দু যদি একসাথে ধরে জোড়া লাগাই দেই, যে এইভাবে, আমার আর হ্যাসেল পোহাইতে হবে না, যে আমরা বুঝাবো যে পি থেকে আলোক রশ্মিটা গেছে, পি থেকে আলোক রশ্মিটা গেছে, কারণ পি থেকে যে আলোক রশ্মিটা গেছে সেটা তো একদম সি বরাবর, তাহলে এটা ফিরে আসলে সি বরাবরই ফিরে আসবে। এই কারণে আমি শুরুতেই স্কেলটা ধরে সি এবং এই পি বিন্দু জয়েন করে দিব। ঠিক আছে, জয়েন করার পরে এই রেখাটাকে জাস্ট একটু বর্ধিত করে দিলেই হয়ে গেল। এই যে এটা বর্ধিত করে দিলে দেখছো কোথায় ছেদ করতেছে? সেম জায়গাতেই ছেদ করতেছে। এই যে দেখো এখানেই ছেদ করতেছে। তার মানে এই যে প্রতিফলিত রশ্মিটা এবং এই রশ্মিটা এখানে ছেদ করতেছে, বিম্ব আমার এটাই হবে যেভাবেই হোক। সেখানে আমি তিনটা রুলস অ্যাপ্লাই করেই দেখাইলাম যে বিম্বটা এটাই হবে। বইয়ে যেটা আছে, বইয়ে এইটা আছে, যে কোনো দুইটা রুলস অ্যাপ্লাই করে করা যায়। বইয়ে এইটা আছে, বুঝছো? তাহলে বিম্বের অবস্থানটা কোথায়? লক্ষ্যবস্তু যখন সি আর এফ এর মাঝে, তখন বিম্বটা হবে বক্রতার ব্যাসার্ধের বাইরে। আকৃতি কেমন? বড়, লক্ষ্যবস্তুর চেয়ে বড়। প্রকৃতি কেমন? বাস্তব এবং উল্টা, বুঝছো? সি আর এফ এর মাঝে যখন। এবার লক্ষ্যবস্তুকে আমরা কোথায় রাখবো জানো? এবার লক্ষ্যবস্তুকে রাখবো এফ এর মধ্যে, মানে এফ এর উপরে। একটু লিখো, এবার লক্ষ্যবস্তুকে রাখবো, লক্ষ্যবস্তুকে কোথায় রাখবো? এফ বা ফোকাস পয়েন্টে। বস্তু যখন ফোকাসে, একটু লিখো ফোকাসে। দেখো লক্ষ্যবস্তুকে আমরা ফোকাসে রাখি, চলো। এই সেই আমাদের লক্ষ্যবস্তু। দেখো ভাইয়া, আমরা আবারও লিখতে পারবো যে ভাইয়া প্রধান অক্ষের সমান্তরাল যে আলোক রশ্মি সেটা কোন দিক দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে, তাই না? এই যে ফোকাস দিয়ে চলে গেল। ওকে, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিটা ফোকাস বিন্দু দিয়ে চলে গেল। আর আরেকটা রুলস কি তোমার মনে ধরো ভাইয়া,
ফোকাস দিয়ে যেটা যাবে সেটা প্রধান অক্ষের সমান্তরাল হবে। কিন্তু দেখো লক্ষ্যবস্তুই ফোকাসের উপরে, তাহলে ফোকাস দিয়ে নিতে পারবা না। তাহলে তোমার 3 নম্বর অপশনটা কাজে লাগাইতে হবে। 3 নম্বর অপশন হচ্ছে সি বরাবর যে আলোক রশ্মিটা যায় সেটা সি বরাবরই ফিরে আসে। এই কারণে কি তুমি আগে এইভাবে দিয়ে এরপরে সি কে কানেক্ট করবা, তাহলে তোমার চিত্রটা সুন্দর হবে না। এই কারণে তুমি যেটা করবা, সি এবং এই মাথাটাকে ধরে একসাথে কানেক্ট করে দিবা। এই দেখো আমি সি এবং মাথাটাকে ধরে, এই যে সি এবং এই মাথাটাকে ধরে আমি একসাথে কানেক্ট করে দিব। এই যে একসাথে এইভাবে কানেক্ট করে দিব। ঠিক আছে, কানেকশন হয়ে গেছে। এবার আমরা বলবো কি, এই মাথা থেকে আলোক রশ্মি গেল, মাথা থেকে আলোক রশ্মি গেল, যেহেতু এটা সি বরাবর ছিল তার মানে সি বরাবরই রিফ্লেক্ট করে এই যে এইভাবে চলে যাবে। এখন আমাদের কাছে প্রতিফলিত রশ্মি কারা কারা, এই যে এইটা আর এইটা, এই প্রতিফলিত রশ্মি দুইটা কি ছেদ করতেছে? করতেছে না। এটাও চলে যাবে, এটাও চলে যাবে, রেল লাইনের মতো সমান্তরাল। সমান্তরাল তো ছেদ করবে না, করলেও কোথায় করবে? অসীমে। তাহলে এই যে বিম্বটা কোথায় হবে? অসীমে। তাহলে বিম্বর অবস্থান কোথায় বলো? ভাইয়া বিম্ব সেখানেই হয় যেখানে দুইটা প্রতিফলিত রশ্মি ছেদ করে। তো এরা তো ছেদ করার কোনো উপায়ই নাই। দেখো তো এদেরকে যদি পিছনের দিকে বর্ধিত করো, ছেদ করবে? করবে না। এদেরকে যদি ওই দিকেও বর্ধিত করো, ছেদ করবে? করবে না। ময়ের মতো আর কি, সমান্তরাল রেল লাইনের মতো যাচ্ছে, তাহলে এরা ছেদ করবে না। তাহলে বিম্বের অবস্থান কোথায়? অসীমে। ছেদ না করলে বিম্বের অবস্থান কোথায়? অসীমে। আকৃতি কেমন? অত্যন্ত বিবর্ধিত, তাই না? আকৃতি কি? লক্ষ্যবস্তুর চেয়ে অত্যন্ত বিবর্ধিত। বিবর্ধিত। প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে, প্রকৃতি কি হবে একটু গেস করে জানাও তো আমাকে, প্রকৃতিটা কি হবে? ওকে, যারা গেস করেছো দেখো আমার সাথে মিলিয়ে দেখো, যে যদি এই সমান্তরাল রশ্মিগুলো এই পাশে মিলিত হইতো তাহলে বাস্তব আর উল্টা হইতো। মানে এই সমান্তরাল রশ্মি অসীমে যদি এই পাশে মিলিত হতে পারে, অসীমে কি ওই পাশেও মিলিত হইতে পারে না? এরা হইতে পারে। ওই পাশে হলে কি হইতো? অবাস্তব ও সোজা হইতো। তাহলে এখানে দুইটাই, এখানে প্রকৃতি বাস্তব ও উল্টাও হতে পারে, বাস্তব ও উল্টাও হইতে পারে, অথবা অবাস্তব ও সোজা এটাও হইতে পারে, অবাস্তব ও সোজাও হইতে পারে। ওকে, বাস্তব ও উল্টাও হইতে পারে, অবাস্তব ও সোজাও হতে পারে। কারণ দর্পণের সামনেও এরা মিলিত হতে পারে, দর্পণের পেছনেও এরা অসীমে মিলিত হওয়ার যোগ্যতা রাখে। এটাই, তাহলে এই হচ্ছে অ্যান্সার। এবার আমরা লক্ষ্যবস্তুকে কোথায় রাখবো জানো? এবার আমরা লক্ষ্যবস্তুকে রাখবো, ফোকাসে রাখছো না, আস্তে আস্তে সামনে আগাবা, ফোকাস এবং মেরুর মাঝে রাখবা। লক্ষ্যবস্তুকে কোথায় রাখবো? এফ ও মেরু, মেরু হচ্ছে ও, এর মাঝে লক্ষ্যবস্তুকে ফোকাস এবং মেরুর মাঝে আমরা রাখবো। এই যে দেখো ফোকাস, এই যে মেরু, এর মাঝে আমি লক্ষ্যবস্তুটাকে এইভাবে রাখলাম। তো সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে? ফোকাস পয়েন্ট দিয়ে যাবে। গেল, সুন্দর গেল, গেছে? হ্যাঁ গেছে। এবার আরেকটা আলোক রশ্মি আঁকবো সি বরাবর। সি বরাবর আঁকার জন্য সি আর এটাকে যুক্ত করে দাও, সি এবং এই পয়েন্টটাকে একসাথে যুক্ত করে দাও, তাহলে তো হয়ে গেল। সি এবং এই পয়েন্টটাকে যদি যুক্ত করে যে এইভাবে পাবো, হ্যাঁ এইভাবে পাওয়ার পর সুন্দর হইল না? সুন্দর হলো না? সি এবং এই পয়েন্টটাকে যেভাবে যুক্ত করে দিলাম, এবার হয়েছে। দেখো যুক্ত করে দেওয়ার পর এই রেখাটাকে আমরা টাইনা বড় বানাও। এবার দেখো সি বরাবর যে আলোক রশ্মির দিকে গেল সেটা এই বরাবর ফিরে এলো, সি বরাবরই ফিরে এলো। এখন এটা একটা প্রতিফলিত রশ্মি, এটা একটা প্রতিফলিত রশ্মি, এরা দুইজন কি এই পাশে মিলিত হবে কোথাও বলো তো দেখি? দেখো এটা এইভাবে চেগায় যাচ্ছে, এটা এইভাবে, জিনিসটা কি এবার ছড়ায় যাচ্ছে না ভাই? যে সোজা বাংলা কথায় চেগি চেগি। তো যদি আমরা যখন পা ঘুমানোর সময় পা যেভাবে একদম দুইটা দুই পাশে দিয়ে শুই, এরা কি কোনোদিন এদিকে মিলিত হওয়ার চান্স আছে? অসীমে চান্স নাই, কারণ এরা দুইজন এইভাবে ছড়িয়ে যাচ্ছে। তাহলে এই পাশে এরা কখনোই মিলিত হবে না। তাহলে এই পাশে প্রতিবিম্ব পাওয়ার চিন্তা ভাবনা বাদ দাও, তাহলে আমাদের মিলিত করতে হবে যেভাবেই হোক। দেখি তো আমরা ওই পাশে মিলিত করি, অবাস্তব পাশে যদি মিলিত করো তাহলে ডট ডট দিয়ে মিলিত করতে হয়। হ্যাঁ, এটা একটু বর্ধিত করো, এটা একটু বর্ধিত করো, দেখো এরা মিলিত হয়ে যাবে, এরা মিলিত হয়ে গেছে। দুইটার একটু বর্ধিত করলেই
দেখবে এর মিলিত হয়ে গেছে, মিলিত বিন্দুটা হচ্ছে পি প্রাইম, লম্ব টেনে দাও, এটা হচ্ছে কিউ প্রাইম। তাহলে আমরা বুঝতে পারলাম। এবার একটু ব্যতিক্রমী হলো, যখন লক্ষ্যবস্তু ফোকাস এবং মেরুর মাঝে বিম্বের অবস্থান হচ্ছে দর্পণের পিছনে, তাই না? দর্পণের পিছনে, পিছনে কোথায় সেটা স্পেসিফিক ভাবে বলার দরকার নাই, জাস্ট দর্পণের পিছনে অবস্থান। আকৃতি কি? বিবর্ধিত, তাই না? লক্ষ্যবস্তুর চেয়ে বড়, বিবর্ধিত, অবশ্যই বড়। আর প্রকৃতি কি ভাইয়া? প্রকৃতি মানে বাস্তব না অবাস্তব? দর্পণের পিছনে মানে কি ভাইয়া? অবাস্তব, অবাস্তব। আর কি? সোজা। দেখতেই পাচ্ছ, লক্ষ্যবস্তু পি কিউ, এটা পি প্রাইম কিউ প্রাইম, এটা হচ্ছে ফোকাস এবং মেরুর মাঝে নিলে এই অবস্থাটা হয়। যেহেতু এই পাশে প্রতিফলিত রশ্মি দুইটা মিলে না, তাহলে যে কোনো পাশে আমার মিলাইতে হবে বিম্বের জন্য, তাহলে মিলে গেল, শেষ, ডান। ওকে, সো এবার তোমাদের একটা রুলস শিখাবো। রুলসটা হচ্ছে যে স্পেশাল রুলস। এই রুলস দিয়ে তুমি যে কোনো অবস্থানে বিম্ব তোমারটা হয়েছে কিনা মনে রাখার একটা টেকনিক হয়ে যাবে রুলস। তারপর মনে রাখ, এখান থেকেও ইজিলি মনে রাখা যায়। যে দেখছো জিনিসগুলো খুব সুন্দর। কয়টা চিত্র? বেশি না তো, একটা, প্রথম, আচ্ছা প্রথমটা কই? হ্যাঁ এটাই তো প্রথমটা মনে হয়। অসীম, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা, পাঁচটা, ছয়টা চিত্র শিখলা। এবার একটা রুলস শিখাবো, যে রুলস দিয়ে সব ডান। রুলস হচ্ছে বস্তুর অবস্থান, বস্তুর অবস্থান প্লাস বিম্বের অবস্থান, বিম্বের অবস্থান এর যোগফল হবে 6। মনে থাকে যেন, বস্তুর অবস্থান এবং বিম্বের অবস্থানের যোগফল কত হবে? 6 হবে। বস্তুর অবস্থান এবং বিম্বের অবস্থানের যোগফল হবে 6। তো অবস্থানগুলো আমি একটু চিহ্নিত করে দিই ভাইয়া। অসীমে বস্তু মানে অবস্থান হচ্ছে 1, একটু লিখো। এই যে ডট 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 ডট, এটা অসীম, অসীম মানে 1। অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে যে জায়গাটা সেটা হচ্ছে 2, বক্রতার কেন্দ্র হচ্ছে 3, ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে সেটা হচ্ছে 4, ফোকাস হচ্ছে 5। ওকে, আর এই মেরু হচ্ছে 6। মেরু কত? 6। সরি, মেরু না, মেরু আর ফোকাসের মাঝে জায়গাটা হচ্ছে 6, আর মেরু হচ্ছে 0, বা ওই পাশটা হচ্ছে 0, 0। তাহলে কি কি শিখলাম বলো তো? এই নাম্বারিংটা একটু শিখো। দেখো কয়েকটা অবস্থান আছে। একটা হচ্ছে অসীম, অসীম মানে 1। অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে যে জায়গাটা সেটা হচ্ছে 2, এই পুরো জায়গাটাই 2। বক্রতার কেন্দ্র নিজে হচ্ছে 3, বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝের পুরো জায়গাটা 4, ফোকাস হচ্ছে 5, ফোকাস এবং মেরুর মাঝখানে যে জায়গাটা সেটা হচ্ছে 6। তো মনে রাখবা, তুমি বিম্ব যেখানেই আঁকো, বস্তু যেখানেই আঁকো, বস্তুর অবস্থান প্লাস বিম্বের অবস্থানের যোগফল হতে হবে 6। দর্পণের পিছনের জায়গাটা হচ্ছে 0। এবার দেখো তোমাদেরকে জিনিসটা একটু দেখাই, মজা করে দেখাই। এই যে দেখো মজা, বলো অসীমে আছে বস্তু, বস্তু কোথায় আছে? 1 এ আছে। বিম্ব কোথায় আছে বলো? বিম্ব আছে ফোকাসে, ফোকাসের অবস্থানটা কই? ফোকাস কত বলো? ফোকাস হচ্ছে 5। তাহলে এই যে এই চিত্রের জন্য দেখো, বস্তু আছে অসীমে, তাহলে বস্তুর অবস্থান প্লাস বিম্বের অবস্থান ইকুয়াল টু কত হচ্ছে? 6। পরেরটা, 1-এর পর এটা কোন অবস্থান আছে? 2 যোগ, এটা হচ্ছে বস্তুর অবস্থান। বিম্বের অবস্থান কোথায়? এটা 2, বক্রতার কেন্দ্র হচ্ছে 3, এই মাঝখানে জায়গাটা 4, ফোকাস 5 এবং এই মাঝখানে জায়গাটা 6। তাহলে এই যে মাঝখানে জায়গাটা হচ্ছে 4, তাহলে 2 যোগ 4 যেগুলো কত হয়? 6। তার মানে এটাও কারেক্ট চিত্র। 3 নাম্বারটা দেখি, বস্তু কোথায় আছে? বক্রতার কেন্দ্র মানে 3, বিম্ব কোথায়? বক্রতার কেন্দ্রে মানে 3, কত? 6। 4 নাম্বার চিত্র, 4 নাম্বার এটা হিজিবিজি, এটা দেখি। বস্তু আছে সিআরএফ এর মাঝে, তাহলে 3, এটা 5, তাহলে এটা 4, বস্তু কোথায় আছে? 4 এ, যোগ, বিম্ব কোথায়? অসীম এবং সি এর মাঝে মানে 2 এ, কত হচ্ছে? 6। এরপর এখানে দেখো, বস্তু কোথায়? ফোকাসে, ফোকাস মানে 5, বিম্ব কোথায়? অসীমে, অসীম মানে 1, কত হয়? 6। এরপর এখানে দেখো, বস্তু আছে
ফোকাস এবং মেরুর মাঝে, তার মানে কত 6, এর অবস্থানটা হচ্ছে 6, তাই না? আর বিম্ব কোথায়? ওপাশে, ওপাশ মানে কত 0, 6 + 0 = 6। তাহলে এই অবস্থানটা মনে রাখতে পারলে মনে রাখবা যে বস্তুর অবস্থান প্লাস বিম্বের অবস্থানের সমষ্টি হবে 6। তাহলে বুঝতে পারবো না যে চিত্রটা আমার হইছে। ঠিক আছে, জিনিসটা সুন্দর না? খুবই সুন্দর। ওকে, সো নেক্সট হচ্ছে অবতল দর্পণ ডান। এবার উত্তল দর্পণ। উত্তল দর্পণের জন্য একটাই চিত্র ভাইয়া, একটাই চিত্র। উত্তল দর্পণটা আমরা আঁকি, উত্তল দর্পণটা আঁকি। এই হচ্ছে উত্তল দর্পণ, সুন্দর হয়নি? এই হচ্ছে উত্তল দর্পণ। এই যে উত্তল দর্পণে এই পাশে পাড়া লাগানো থাকে, এটা হচ্ছে উত্তল দর্পণের প্রধান অক্ষটা অঙ্কন করে ফেলি। এই হচ্ছে উত্তল দর্পণের প্রধান অক্ষ। এটা হচ্ছে উত্তল দর্পণের বক্রতার কেন্দ্র সি, তার মাঝখানে এটা হচ্ছে এফ। এখন আমরা বস্তু কোথায় রাখবো? বস্তু দর্পণের সামনে রাখবো। এখানে কোনো স্পেসিফিক অবস্থান নাই। এই মনে করো বস্তু আমরা দর্পণের সামনে রাখলাম, এই যে এখানে রাখলাম, বস্তু দর্পণের সামনে রাখলাম, বা মেলা দূরেও রাখতে পারো, কোনো সমস্যা নাই। রাখলাম, রাখলে কি হবে? প্রথম কথা, বস্তু থেকে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি বের হবে। আমরা বলছিলাম প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর কোন দিক দিয়ে যায় ভাইয়া? ফোকাস পয়েন্ট দিয়ে যায়। ফোকাস পয়েন্ট তো ওইটা, তাহলে এই যে প্রতিফলন ফোকাস দিয়ে চলে যাবে, তাই না? বাট এটা তো প্রতিফলন হইল না, প্রতিফলন মানে ফিরে আসা। তাহলে মনে রাখবা এমন ভাবে ফিরে আসবে যেন মনে হয় ফোকাস দিয়ে গেছে। বুঝতে পারছো? দেখো ভাই, ও তো এইভাবে যেতে পারবে না, কারণ এটা তো প্রতিফলন হইল না। প্রতিফলন মানে তো ফিরে আসা। তাহলে এই রশ্মিটা, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটা এমন ভাবে ফিরে আসবে যেন মনে হয় ফোকাস থেকে আসতেছে। তাহলে যেটা করব আমরা, এই যে দেখো যেটা করব, ফোকাস থেকে আসতেছে মানে কি? যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটা এই পয়েন্ট এবং এই পয়েন্টটাকে ধরে আমি ফোকাস থেকে যুক্ত করে দিব। এই যেভাবে যুক্ত করে দেব, যুক্ত করার পর এটাকে ডট ডট করে দিব। এই যে ডট 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 ডট। এটা দ্বারা বোঝাচ্ছে ডট মানে কি ওই পাশ থেকে তো অ্যাকচুয়ালি আসতেছে না, কিন্তু এই যে প্রতিফলিত রশ্মিটা এইভাবে যাবে। বুঝতে পারছো কি বোঝাইতে চাইছি? আমি বোঝাইতে চাইছি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটা এমন ভাবেই প্রতিফলিত করবা যেন মনে হয় ফোকাস দিয়ে গেছে। এই যে ফোকাস দিয়ে আসতেছে, বুঝছো? ফোকাস দিয়ে আসতেছে, মনে থাকবে, ফোকাস দিয়ে আসতেছে। কারণ ফোকাস দিয়ে তো অ্যাকচুয়ালি সে আসে না, তাই না? এই কারণে এখান থেকে এইখানে আমরা কানেক্ট করব ডট লাইন দিয়ে, ডট লাইন দিয়ে। যে ডট লাইন দিয়ে কানেক্ট করলাম, এবং এটা তো আমার সুন্দর এভাবে চলে গেল। এটা গেল একটা রশ্মি। আরেকটা রশ্মি লাগবে চিত্র আঁকার জন্য। আরেকটা রশ্মি কি ভাই? আমরা জানি বক্রতার কেন্দ্র বরাবর যে আলোক রশ্মিটা যায় সেটা বক্রতার কেন্দ্র বরাবরই ফিরে আসে। এই বক্রতার কেন্দ্রকে ধরবা, এই পয়েন্টটা ধরবা, দুইটা যোগ করে দিবা। এই আলোক রশ্মিটা বক্রতার কেন্দ্র বরাবর যাচ্ছে, তাহলে ফিরেও আসবে বক্রতার কেন্দ্র বরাবর। ওই পাশে তো আলোক রশ্মি যাবেই না, তাই ওই পাশে রশ্মিটাকে ডট ডট বানিয়ে দাও। ডট 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 ডট। ডট ডট কেন? অবাস্তব রশ্মি ডট ডট দিয়েই আঁকে। এটা দ্বারা বোঝাচ্ছে যে বক্রতার কেন্দ্র বরাবর গেছে, ইয়েস, বক্রতার কেন্দ্র বরাবর ফিরে আসছে। এই যে প্রতিফলিত রশ্মি দুইটা, এই যে এই বরাবর আর এই বরাবর, এটা আরো বেশি চেগি চেগি হয়ে গেছে। এরা তো কোনোদিন এই পাশে মিলিত হবে না। তাহলে কোথায় মিলিত হয়েছে? এরা অবাস্তব জায়গায় মিলিত হয়েছে, এই যে এইখানে। তাহলে এই যে মিলিত, এটাই হচ্ছে আমাদের পি প্রাইম, এন্ড লম্ব টেনে দাও, এটা হচ্ছে আমাদের কিউ প্রাইম। শেষ। তাহলে ওটা হচ্ছে বিম্ব। এই যে পি আর কিউ এর বিম্ব হচ্ছে ওইটা। কিউ দিয়ে এরকম দিও, কিউ এর নিচে জাস্ট এরকম লাগাই দিও, প্রত্যেকটা চিত্রে কিউ এর নিচে এইভাবে লাগাই দিও। শেষ। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই বিম্ব। কারণ বিম্বের অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে দর্পণের পিছনে, তাই না? দর্পণের পিছনে। আকৃতি কেমন? আকৃতি হচ্ছে ছোট অনেক, আকৃতি খর্বিত। প্রকৃতি কেমন? যেহেতু দর্পণের পিছনে, তার মানে অবাস্তব, অবাস্তব সোজা। দর্পণের পিছনে মানে কি ভাই? অবাস্তব ও সোজা। এবার বলো তো, যেহেতু এটা অবাস্তব বিম্ব, বিম্বের অবস্থান ভিটা কি হবে? অবশ্যই নেগেটিভ হবে। ঠিক একইভাবে উপরের চিত্রে যতগুলো অবাস্তব দেখেছো, এই যেমন এটা অবাস্তব, এখানে কি বিম্বের অবস্থানটা ভি কি হবে? নেগেটিভ হবে। তারপরে হচ্ছে এগুলো সবই বাস্তব, তাহলে অবাস্তবের জায়গায় ভি বা বিম্বের অবস্থানের বা বিম্বের দূরত্ব হবে নেগেটিভ। বুঝাইতে পারছি? এটা হচ্ছে উত্তল দর্পণের ওয়ান এন্ড অনলি চিত্র। বস্তুকে এখানে রাখলেও সেম ঘটনাই ঘটতো, হয়তো বা বিম্বটা একটু আগেইতো বা পিছাইতো,
বাট একই ঘটনাই ঘটতো, বুঝছো? দেই তো বস্তুটাকে যদি একটু সামনে রাখতা এখানে, এটা তো এরকমই যেত না, বিম্বটা একটু বড় হতো আর কি, এই যে এইভাবে যে ছেদ করতে এই যে এখানে হইতো বিম্বটা, বাট মানে একই রকম চিত্র তো, তাই একটা আঁকলেই পারো হবে, আর কিছু লাগবে না। তাহলে কি করব দেখো, এটাকে ইংলিশে কি বলে জানো? ডাইভার্জিং দর্পণ, অভিসারী অপসারী দর্পণ। কেন? দেখো প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুলো প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাওয়ার কথা, বাট এটা ফোকাস থেকে আসছে বলে মনে হচ্ছে। তার মানে আরো যদি সমান্তরাল রশ্মি দিতাম এইভাবে যেত, মানে মনে হতো যে ফোকাস থেকে আসতেছে। তাহলে এখানে মানে উত্তল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুলো একটা বিন্দু থেকে আসতেছে বলে মনে হচ্ছে, একটা বিন্দু থেকে ছড়াচ্ছে বলে মনে হচ্ছে। ছড়ানোটাকে বলা হয় অপসারী, অপসারণ করে দেওয়া, তাই না? এই কারণে উত্তল দর্পণে আমরা বলবো অপসারী দর্পণ। কি দর্পণ? অপসারী দর্পণ। বাট অবতল দর্পণেরটা দেখো, অবতল দর্পণে প্রতিফলনের পর সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর একটা বিন্দুতে ঢুকতেছে, ফোকাস বিন্দুতে ঢুকতেছে প্রতিবারই, তাই না? ফোকাস বিন্দুতে ঢোকা মানে কি? অভিসারী, একটা বিন্দু অভিসারী। তার মানে এই অবতল দর্পণকে আমরা বলবো অভিসারী দর্পণ, মানে একটা বিন্দুতে, ফোকাস বিন্দুতে রশ্মিগুলোকে সে ঢুকাচ্ছে। আর উত্তল দর্পণটা কি? ফোকাস বিন্দু থেকে রশ্মিগুলোকে বের করে দিচ্ছে, তাহলে এটাকে বলবো অপসারী দর্পণ। তো এই টোটাল 7টা চিত্র, এই 7টা চিত্র জানলেই চলবে। এবার চলো আমরা সিকিউ ক্যালকুলেশনে চলে যাই। এই যে যা যা শিখলাম, এরপরে সিকিউ গুলো শিখতে 10 মিনিটের বেশি সময় লাগবে না। তো তোমরা যদি এই 1টা ঘন্টা মনোযোগ সহকারে করতে পারো এবং প্রত্যেকটা চিত্র ভাইয়ের সাথে সাথে আঁকতে পারো, তাহলে দেখবে এই সিকিউ গুলো তোমার কাছে পানির মতো সহজ লাগতেছে। 2টা চিত্র দিছে, একটা হচ্ছে উত্তল দর্পণ, একটা হচ্ছে অবতল দর্পণ, বোঝাই যাচ্ছে। তো এখানে অনেক কিছু বলে দিছে। সিপি সমান 12 সেন্টিমিটার, এখানে তো সি নাই, এই যে এখানে সি আছে, সি পি, আরে ও না, এইখানে সিপি কই? ওকে, এটা হচ্ছে সি, এই যে দেখো আছে তো, এখানে সি আছে, তো এটা সি, এটা পি, অর্থাৎ এই দর্পণের বক্রতার ব্যাসার্ধ 12 সেন্টিমিটার। পিবি মানে বস্তুর অবস্থানটা হচ্ছে 8 সেন্টিমিটার, এই যে বস্তু, লক্ষ্য বস্তু পিবি। আর এই অবতল দর্পণে ওসি মানে বক্রতার ব্যাসার্ধ, এই যে ওসি বলে দিছে 10 সেন্টিমিটার। সিএ মানে বিম্বের দৈর্ঘ্য, সিএ 12 সেন্টিমিটার। তো 2টা চিত্র, দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2। তো প্রথম প্রশ্ন হচ্ছে দৃশ্যকল্প 1 নিয়ে কি বলছে? দৃশ্যকল্প 1 হতে এবি বিবর্ধন নির্ণয় করো। এবি এর বিবর্ধন বের করতে বলছে। ভাইয়া আমরা এবি এর বিবর্ধনটা বের করতে চাই দৃশ্যকল্প 1 থেকে। এবি এর বিবর্ধন, তাহলে কি কি দেওয়া আছে? বস্তুর অবস্থান দেওয়া আছে, তাই না? পিবি 8 সেন্টিমিটার, বিম্বের অবস্থান তো দেওয়া নাই। বিবর্ধনের সূত্রটা কি বলো, সবাই বলো। বিবর্ধনের সূত্র তোমরা কি জানো? একটা হচ্ছে বস্তুর অবস্থান, বিম্বের অবস্থান বাই বস্তুর অবস্থান, আর একটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, রাইট? এখন এই যে দৃশ্যকল্প 1, এখানে কিন্তু আমাদের বস্তুর দৈর্ঘ্য দেওয়া নাই। তাহলে তুমি যদি চিন্তা করো যে ভাইয়া এম সমান বিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য অ্যাপ্লাই করব, এটা কিন্তু হবে না, বস্তুর দৈর্ঘ্যটা দেওয়া নাই। তাহলে তোমার অ্যাপ্লাই করতে হবে কোন সূত্রটা? অবস্থানের সূত্র। যে যদি আমি জাস্ট মডুলাস মান দিয়ে বের করি -v/u, যেহেতু বিবর্ধন বের করতে বলছে তাহলে মডুলাস মান দিয়ে বের করলে সমস্যা নাই। তাহলে আমার শুধু লাগবে বিম্বের অবস্থানটা, আর বস্তুর অবস্থানটা দেওয়া আছে, দেখো পিবি, এটাই হচ্ছে বস্তুর অবস্থান 8 সেন্টিমিটার। আমার জাস্ট এখান থেকে বিম্বের অবস্থানটা দরকার। তো লেটস স্টার্ট। বিম্বের অবস্থানটা আমার বের করতে হবে, মানে ভি এর মানটা বের করতে হবে। তো এই যে 1 নম্বর অঙ্কটা আমরা করতেছি, দেখো 1 নম্বর অঙ্কের পিসিটা দেওয়া আছে 12, তাহলে এই যে পিএফটা কত বলো? পিএফ মানে হচ্ছে, এই পিএফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব এফ। এই যে ফোকাস দূরত্ব এফ আমরা জানি ফোকাস দূরত্ব এফ সমান সমান হবে r/2। আর কত? আর হলো সিপি, 12/2 মানে 6 সেন্টিমিটার হচ্ছে ফোকাস দূরত্ব। এখন এই ফোকাস দূরত্বটা কি বাস্তব দূরত্ব না অবাস্তব দূরত্ব? দেখো ভাইয়া বলছিলাম দর্পণের পেছনে সবই অবাস্তব দূরত্ব,
তাহলে ফোকাস দূরত্ব যেহেতু দর্পণের পেছনে পড়েছে তাহলে অবাস্তব দূরত্ব। যেহেতু এভাবে বলবো, যেহেতু দর্পণটি উত্তল দর্পণ, সেহেতু ফোকাস দূরত্বটা হবে নেগেটিভ। ফোকাস দূরত্ব নেগেটিভ, এভাবে লিখে দিবা, ফোকাস দূরত্ব ঋণাত্মক। সুতরাং এফ এর মান হবে -6। অঙ্ক করার ক্ষেত্রে এফ এর মান হবে -6 সেন্টিমিটার, মনে থাকে জানো। আমরা বুঝতে পারতেছি যেহেতু দর্পণের পেছনে, তাই এই দূরত্বটা হবে অবাস্তব। অবাস্তব দূরত্ব নেগেটিভ, সকল বাস্তব দূরত্ব পজিটিভ। এখানে বস্তুর অবস্থান, এই যে পিবি, এটা তো বাস্তব, তাহলে এখানে বস্তুর অবস্থান ইউ লিখতেছি না, বস্তুর অবস্থান তোমরা লিখে নাও। বস্তুর অবস্থান ইউ মানে হচ্ছে পিবি, পিবি হচ্ছে 8 সেন্টিমিটার। আমার দরকার বিম্বের অবস্থান। আমরা আগেই ভি কে পজিটিভ বা নেগেটিভ বানাবো না, কারণ আমরা তো ভি জানি না। এই ভি হচ্ছে বিম্বের অবস্থান, অজানা কোনো কিছুকে আগে ভাগে তো মাইনাস দিতে হয় না, এটা ক্যালকুলেশন করলেই চলে আসবে মাইনাস, সমস্যা নেই। এবার সূত্র আমরা জানি 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1/v ইজ ইকুয়াল টু 1/f মাইনাস 1/u। এবার বলো 1/f এর মান কত? -6 মাইনাস 1/u এর মান কত? 8। সবই সেন্টিমিটারে আছে, তাহলে 1/v এটা জাস্ট ডিরেক্ট ক্যালকুলেট করো, লসাগু মসাগু করার দরকার নেই। -1/6 মাইনাস 1/8, তাহলে -7/24 আসে। তাহলে মাইনাসের 7/24 আসে। সুতরাং আমাদের ভি এর মান আসবে, উল্টিয়ে দাও 1 ভাগ এটা উল্টিয়ে করলে, তাহলে -3.428 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ভি এর মান বা বিম্বের অবস্থান। তো বিম্বের অবস্থান পেয়ে গেল, তুমি লক্ষ্য বস্তুর অবস্থান পেয়ে গেলে 1/u ইজ সিপি হচ্ছে 12/6। সো ক্যালকুলেশন করে কত আসে বাচ্চারা? ভি এর মান আসে এটা, আমাদের লাগবে বিবর্ধন, তো আমরা বিবর্ধনের মানটা বের করব। সো মডুলাস মাইনাস v/u, মডুলাস মানে ভি এর মানটা খালি বসাবা। ভি এর মান কত? 3.428। ইউ কত? ইউ হচ্ছে বস্তুর অবস্থান 8। দুইটাই যেহেতু সেন্টিমিটারে আছে তাই কোনো সমস্যা নেই। 3.428 ডিভাইডেড বাই 8, তাহলে বিবর্ধন আসবে 0.4285। বিবর্ধনের কোনো একক নাই, তাহলে এটাই হচ্ছে আমাদের বিবর্ধন। বিবর্ধনটা যেহেতু 1-এর চেয়ে ছোট, তার মানে বিম্বটা ছোট হবে। যেহেতু লেস দেন 1, এখানে লিখে দেই, যেহেতু এম এর মান লেস দেন 1, সুতরাং বিম্ব খর্বিত হবে, অবশ্যই লক্ষ্য বস্তুর চেয়ে ছোট হবে। এটা তোমরা জানোই, উত্তল দর্পণের সামনে যেহেতু বস্তু, তার বিম্বটা এখানে হবে ছোট বিম্ব হবে, লক্ষ্য বস্তুর চেয়ে ছোট। 1-এর চেয়ে ছোট হলে লক্ষ্য বস্তুর চেয়ে ছোট। এটা একটু লিখে নেই, এটা একটু তখন লিখতে মন নাই, যে এম এর মান সমান 1 হলে বিম্ব লক্ষ্য বস্তুর সমান হয়। বিম্ব লক্ষ্য বস্তুর সমান হয়। এম এর মান লেস দেন 1 হলে বিম্ব লক্ষ্য বস্তুর ছোট হয়। এম এর মান গ্রেটার দেন 1 হলে বিম্ব লক্ষ্য বস্তুর চেয়ে বড় হয়। যেহেতু এম এর মান লেস দেন 1, তাহলে অবশ্যই লক্ষ্য বস্তুর চেয়ে ছোট। পরের প্রশ্নতে যাই, 2 নম্বর প্রশ্ন। দেখো কি বলছে। দৃশ্যকল্প 1-এ প্রদত্ত দর্পণটিতে গঠিত বিম্বের রশ্মিচিত্র এঁকে তার নিরাপদ ড্রাইভিং এ কিভাবে ভূমিকা রাখে বিশ্লেষণ করো। ভাইয়া এটা তোমরা অলরেডি পারবা। দৃশ্যকল্প 1-এর চিত্র কি তুমি আঁকতে পারো না? পারো। এই যে এই চিত্রটা আঁকবা, এই যেভাবে পারা লাগানো আছে, আমি একদম ফ্রি হ্যান্ড চিত্রটা আঁকতেছি। এখানে বস্তুটা আছে, এটা হচ্ছে এটার সি, এটা হচ্ছে এটার এফ। এবার কি আঁকবো ভাই? অবশ্যই তোমরা স্কেল দিয়ে আঁকবা। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর ফোকাস দিয়ে যায়, যেহেতু ফোকাসটা ওই পাশে, তাহলে আমার ফোকাস থেকে এমন ভাবে প্রতিফলনিত করতে হবে যেন মনে হয় ফোকাস থেকে আসতেছে। ফোকাস এবং এই পয়েন্টটাকে ধরে এইভাবে প্রতিফলন করে দাও। এবং যেহেতু দর্পণের পিছনে এই জায়গাটা, এই রশ্মিটা যেহেতু অবাস্তব, এটাকে ডট 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 করে দিতে হবে।
ওকে, এই হচ্ছে প্রতিফলিত রশ্মি। এবার আরেকটা রশ্মি আঁকবো যেটা বক্রতার কেন্দ্র বরাবর। তাহলে বক্রতার কেন্দ্র এবং এটাকে কানেক্ট করে দিয়ে দাও। বক্রতার কেন্দ্র বরাবর যেটা যাবে সেটা বক্রতার কেন্দ্র বরাবরই ফিরে আসবে। তাহলে পেছনের জায়গাটা যেহেতু অবাস্তব, এটাকে আবার ডট 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 করে দাও, করে দিলাম। এবার এই প্রতিফলিত রশ্মি দুইটা এই পাশে কখনোই মিলবে না। দেখো এটা এই পাশে এইভাবে ছড়া যাচ্ছে, এটা এই পাশে এইভাবে ছড়া যাচ্ছে, এটা এই পাশে এইভাবে ছড়া যাচ্ছে, এরা কোনোদিন এই পাশে মিলবে না, তাই না? তাহলে কোথায় মিলছে? এরা এইখানে মিলছে। তাহলে এখানে কি একটা ছোট প্রতিবিম্ব গঠিত হবে। এই নিচের লাইনে এরকম দুইটা দিয়ে দিও, এটা হচ্ছে পি কিউ, এটা হলো পি প্রাইম কিউ প্রাইম। তাহলে এটা হচ্ছে দৃশ্যকল্প 1। যা আঁকছো তাই লিখবা। কিভাবে লিখবা আমি বলি। যেহেতু এটা একটু উত্তল দর্পণ, চিত্রটা আঁকবো ফার্স্ট অফ অল সুন্দর করে, তোমার লিখা স্যাররা পইরাও দেখবে না। দৃশ্যকল্প এভাবে লিখতে হবে। দৃশ্যকল্প 1-এ দর্পণটি গঠিত বিম্বের রশ্মিচিত্র এঁকে নিরাপদ ড্রাইভিং এ ভূমিকা রাখে নিচে বিশ্লেষণ করা হলো। এটা লিখে সুন্দর করে চিত্রটা আঁকতে হবে, কোনো কাটাকাটি না। এরপরে যা আঁকছো তাই লিখবা। তুমি লিখবা ধরি লক্ষ্যবস্তুটি পি কিউ, সম্পাদ্যের মতো আর কি। পি থেকে একটি আলোক রশ্মি, সমান্তরাল আলোক রশ্মি গিয়ে দর্পণের প্রতি আপতিত হলো। যেহেতু এটা প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি, প্রতিফলনের পর এটা ফোকাস থেকে আসবে বলে মনে হচ্ছে। এই কারণে মনে হবে যে এটা ফোকাস থেকে আসছে। আরেকটি আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর গিয়ে বক্রতার কেন্দ্র বরাবরই ফিরে আসলো। এই প্রতিফলিত রশ্মি দুইটা দর্পণের সামনে কখনোই মিলিত হবে না। এই কারণে পেছনে বর্ধিত করলে তারা দর্পণের পেছনে মিলিত হয়ে পি প্রাইম এবং কিউ প্রাইম প্রতিবিম্ব গঠন করে। তাহলে পি প্রাইম এবং কিউ প্রাইম প্রতিবিম্বটাই হবে পি কিউ লক্ষ্যবস্তুর একটি অবাস্তব প্রতিবিম্ব। তারপর লিখে দিবা, 3টা কমেন্ট লিখে দিবা, স্যাররা এই কমেন্ট দেখবে। অবশ্যই কমেন্ট লিখে দিবা, অবস্থান, আকৃতি, চিত্র, আর এই কমেন্ট দেখবে প্রকৃতি। তাহলে অবস্থান কোথায়? দর্পণের পেছনে। আকৃতি কি? অত্যন্ত খর্বিত। প্রকৃতি কি? অবাস্তব এবং সোজা। এরপরে লিখবা যে এটা যদি ড্রাইভিং এর ক্ষেত্রে, এটা যদি তোমার ড্রাইভিং এর ক্ষেত্রে লুকিং গ্লাস হয়, লুকিং গ্লাসের সামনে যে কোনো বড় বস্তুকে সে ছোট করে তোমার সামনে রিপ্রেজেন্ট করবে। তার মানে লুকিং গ্লাস, এই মনে করো দুইটা লুকিং, আমার দুইটা হাত, দুইটা লুকিং গ্লাস, পেছনের বড় এরিয়াকে সে ছোট করে তোমার সামনে দেখাতে পারবে। তাহলে তুমি ইজিলি দেখতে পারবা, বা ড্রাইভাররা ইজিলি বুঝতে পারবে পেছনে কি কি আছে, পেছনে কোনো বড় ট্রাক আছে কিনা, পেছনে কোনো বড় বাস আছে কিনা, সেই অনুযায়ী সে টার্ন নিতে পারবে। সেক্ষেত্রে নিরাপদ ড্রাইভিং এ দৃশ্যকল্প 1-এর দর্পণটি অর্থাৎ উত্তল দর্পণটি ভূমিকা রাখে। তো এটা তো সবার লাস্টে ফিনিশিং। ফার্স্টে এটা রশ্মি চিত্র এঁকে দেখাবা, বুঝাবা যে এখানে অনেক বড় কোনো এরিয়া রাখলাম, আমরা যদি এখানে অনেক বড় কিছু রাখি সেটার একটা ছোট প্রতিবিম্ব এখানে গঠিত হবে। তাইলে পেছনের অনেক বড় কিছু সহজে এখানে স্পষ্ট করে দেখা যাবে, ছোট আকারে দেখা যাবে। এই কারণে নিরাপদ ড্রাইভিং এ এটা ভূমিকা রাখে। শেষ। স্যাররা এই চিত্রটা দেখবে, এটা দেখবে, দেখে তোমাকে 4-এ 4 দিবে। পরের প্রশ্ন, দৃশ্যকল্প 2-এ লক্ষ্যবস্তুর বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। বিম্বের দৈর্ঘ্য বের করতে বলছে। দৃশ্যকল্প 2-এ কি কি দিছে দেখি, চলো। দৃশ্যকল্প 2-এ বিম্বের দৈর্ঘ্য আমরা বের করব। কেমনে বের করব? বিম্বের দৈর্ঘ্য আছে ভাই বিবর্ধনের মধ্যে, তাই না? বিবর্ধন সমান বিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, রাইট? এখন দেখি এখানে বস্তুর দৈর্ঘ্য দিছে 12 সেন্টিমিটার, এই যে সি এ। ও সি মানে এই যে এটা 10, তাহলে ও এফ টা কত? 5। তাহলে এফ এর মান হচ্ছে 5। তো এটা দিয়ে আমরা আগে বিম্বের অবস্থানটা বের করি। আমরা জানি 3 নম্বর প্রশ্ন, আমরা জানি 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, তাই না? তাহলে এখানে বলো ভি কত? এখানে যে আমি সাইড নোট দিয়ে করতেছি, ইউ হচ্ছে বস্তুর অবস্থান, বস্তুর অবস্থান সি তে। সি কত? ও সি হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। এফ কি? ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব কত? যেহেতু এটা অবতল দর্পণ এবং ফোকাসটা দর্পণের সামনে মানে বাস্তব দূরত্ব, তাহলে এটাকে পজিটিভ। ফোকাস দূরত্ব কত? r/2। r/2 করলে হবে 5 সেন্টিমিটার ফোকাস দূরত্ব। তাহলে বিম্বের অবস্থানটা কোথায় সেটা বের করতে চাই। তাহলে 1/v সমান হচ্ছে 1/f মাইনাস 1/u। 1/f কত? f এর মানটা কিন্তু পজিটিভ মানে 5, মাইনাস 1/u কত? u এর মানটাও পজিটিভ 10,
ভাইয়া অলওয়েজ তো ইউ পজিটিভ, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ভি এর মানটা পাবো 1/5 মাইনাস 1/10, তাহলে এটা হবে 1/10, 1/10 কে উল্টাইলে 10, তাহলে বিম্বের অবস্থান হবে 10 সেন্টিমিটার দূরে এবং এই মানটা কি আসছে পজিটিভ, তাহলে বিম্ব কি দর্পণের সামনে হবে, চিত্র আঁকার দরকার নাই এখানে। তাহলে বিম্বের দূরত্ব পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা বিবর্ধন বের করতে পারি। বিবর্ধনের সূত্র হচ্ছে এম মডুলাস দিয়ে করো মাইনাস ভি বাই ইউ। তাহলে ভি এর মান 10, ইউ এর মান কত 10, তাহলে বিবর্ধন কত আসবে 1। এখন আমরা কি করতে যাচ্ছি, বিম্বের দৈর্ঘ্য, বিবর্ধন হচ্ছে 1, আমরা আবার জানি এম সমান বিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। সুতরাং বিম্বের দৈর্ঘ্য হচ্ছে এম ইন্টু বস্তুর দৈর্ঘ্য, এম এর মান কত 1 আর বস্তুর দৈর্ঘ্য কত 12 সেন্টিমিটার, তাহলে আমাদের এখানে আসতেছে 12 সেন্টিমিটার, অর্থাৎ বিম্বের দৈর্ঘ্য কত হবে 12 সেন্টিমিটার। তাহলে প্রথমত আমরা এই সূত্র দিয়ে, ফোকাস দেওয়া থাকলে ভি বের করতে হবে, সূত্র দিয়ে আমরা এম এর মান বের করলাম। অনেকে মনে করতে পারে ভাই কখন আমরা মাইনাস ইউজ করে করব, কখন করব না, বা যখন তোমার এম এর মান লাগবে তখন তোমার মাইনাস করতে হবে না, তখন তুমি এম এর মান বের করলা, এটা বিম্বের দৈর্ঘ্য বের করলা। এম এর এই একটা সূত্র আছে, এই একটা সূত্র আছে, ফার্স্ট অফ অল এম এর মানটা বের করে নিলাম, এরপর এম সমান বিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য দিয়ে আমরা বিম্বের দৈর্ঘ্য বের করে নিলাম 12 সেন্টিমিটার, দ্যাটস ইট। পরের প্রশ্ন, দৃশ্যকল্প 2 এ লক্ষ্যবস্তুটি কোথায় রাখলে 60 সেন্টিমিটার দূরে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। এখানেও চিত্র আঁকতে হবে না, বলছে লক্ষ্যবস্তু কোথায় রাখতে হবে, তাহলে কোথায় অবাস্তব প্রতিবিম্ব, 60 সেন্টিমিটার দূরে অবাস্তব প্রতিবিম্ব। অবাস্তব মানে কি, এটা মাইনাস, মনে থাকে জানো, সকল অবাস্তব মানে কি মাইনাস। এখানে এফ এর মানটা কত ভাইয়া, এখানে এফ এর মানটা হচ্ছে 5 সেন্টিমিটার, প্লাসের না মাইনাসের, প্লাসের, কারণ এটা বিম্বের মানে দর্পণের সামনে, দর্পণের সামনে ফোকাস মানে প্লাস। তো এগুলো দেওয়া আছে, বলছে ইউ এর মানটা কত, বাচ্চারাও পারবে। আমরা জানি 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f, তাহলে আমার দরকার হচ্ছে 1/u 1/f মাইনাস 1/v। এবার মানগুলো বসাও, 1/f কত 5 সেন্টিমিটার, এটা তো মাইনাস, 1/v, v কি প্লাসের না মাইনাসের, v হচ্ছে মাইনাসের, কত মাইনাসের 60, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সুতরাং ইউ এর মানটা ক্যালকুলেট করে বের করব, 1/5 প্লাস 1/60, তারপরে তাকে আবার উল্টাই দিলে আমরা পেয়ে যাব 4.615 কিসে ছিল, সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে আমাদের বস্তুর অবস্থান শেষ। তাহলে বস্তুকে যদি আমি এই অবস্থানে রাখি তাহলে বিম্ব অবাস্তব হবে 60 সেন্টিমিটার দূরে, এটাই। পরের প্রশ্ন, লক্ষ্য বস্তুকে এফ এবং সি এর মধ্যে রাখলে বিম্বের অবস্থান আকৃতি কিরূপ হবে, এটা তোমরা পারো। এবারে চিত্র আঁকতে হবে, এফ আর সি এর মাঝে রাখলে, তো এই হচ্ছে আমি রাফলি আঁকতেছি যেহেতু একবার সুন্দর করে এঁকেছি। এই হচ্ছে আমাদের দর্পণ, এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের এফ। এফ আর সি এর মাঝে রাখলে কি হবে, সমান্তরাল এইভাবে গেল, এই পয়েন্ট যোগ করে এই যেভাবে ছেদ করবে, তাই না, সুন্দর হয় না জিনিসটা। আবার সুন্দর আঁকার জন্য এই জিনিসটা একটু ছোট করে আঁকবা, এইভাবে যাবে, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিফলন এবং ফোকাস দিয়ে গেল, এবার এই পয়েন্টের এই পয়েন্ট যোগ করে, তাও সুন্দর হচ্ছে না, আমি একটু স্কেল দিয়ে আঁকি, এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করে দিবা, এই জন্য আমরা একটু সিটাকে এখানে আঁকলাম। এবার এটাকে একটু বর্ধিত করে দাও, ওরে বাবা এটা বর্ধিত করলে হচ্ছে না কেন, আর সুন্দর হয় না জিনিসটা, আসলে সুন্দর মানে স্কেল দিয়ে আঁকলে মিলে যাবে। দেখাই তোমাদেরকে, মানে বক্রতার কেন্দ্রটা একটু পারফেক্টলি ধরার চেষ্টা করবা, নাইলে আসলে আমার মতো ঝামেলায় পড়বা। এটার বক্রতার কেন্দ্র বিশাল বড়, তাই না, এটা বিশাল একটা বড় বৃত্ত, তাহলে এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, মাঝখানে এটা হচ্ছে ফোকাস, এইখানে বস্তুটা রাখলাম, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলিত ফোকাস দিয়ে চলে যাবে, আর এটা রশ্মি বস্তু এবং ফোকাসের সাথে এটাও সমান্তরাল হয়ে যাচ্ছে, না হচ্ছে না রে ভাই, হচ্ছে না। দেখি আমি এইবার হয়েই ছাড়বো, এই চিত্রটা, যে সিআরএফ এর মাঝে চিত্রটা বারবার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ দেখো,
এইবার আমি হয় ছাড়বো, এই হচ্ছে দর্পণ। এই দর্পণের বক্রতার কেন্দ্র হচ্ছে এটা সি, আর এটা হচ্ছে ফোকাস। এর মাঝামাঝি আমার বস্তুটা আছে, ওকে, মাঝামাঝি আছে। তাহলে প্রথমত প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি যেটা যাবে সেটা ফোকাস দিয়ে যাবে। আরেকটা আলোকরশ্মি সি, এই যেভাবে গেল, আরেকটা আলোকরশ্মি সি আর এফ কে কানেক্ট করবে, এই দুইটা পয়েন্টকে কানেক্ট করবে। কানেক্ট করলে দেখো এদেরকে যদি আমি টান টেনে বর্ধিত করতে চাই তাহলে এইদিকে কোথাও লাগবে, তাই না? তাও সুন্দর হয়নি। এই যে এটাকে যদি আমি একটু বর্ধিত করি, এই রশ্মিটাকে যদি এইবার সুন্দর হয়ে গেছে, এখানে ছেদ করতেছে। তাহলে যেটা বক্রতার কেন্দ্র বরাবর গেল সেটা বক্রতার কেন্দ্র বরাবরই ফিরে আসলো, এখানে ছেদ করে, এটাকে একটু বড় করে দাও। এই হচ্ছে আমাদের বাস্তব প্রতিবিম্ব। সিআরএফ এর মধ্যে বস্তু রাখলে এটা হচ্ছে পি প্রাইম, এটা হচ্ছে কিউ প্রাইম, বাস্তব এবং উল্টা প্রতিবিম্ব, তাই না? তাহলে এই যে চিত্রটাকে দেখায় দিবা, আর সম্পাদকের মতো খালি যা আঁকবা তা ব্যাখ্যা করবা, যে একটি লক্ষ্য বস্তু পি কিউ, এখান থেকে পি থেকে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলন এবার ফোকাস দিয়ে চলে গেল, আর পি থেকে আরেকটি আলোকরশ্মি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে বক্রতার কেন্দ্র বরাবর ব্যাক করলো, দুইটি প্রতিফলিত রশ্মি ছেদ করে পি প্রাইম বিন্দুতে। তাহলে এই পি প্রাইম বিন্দুটি পি বিন্দুর বাস্তব প্রতিবিম্ব। পি প্রাইম থেকে প্রধান অক্ষের উপর লম্ব টানলে কিউ প্রাইম বিন্দুটি পাওয়া যায়, এবং এই কিউ প্রাইম বিন্দুটি কিউ বিন্দুর বাস্তব প্রতিবিম্ব। সো পি প্রাইম কিউ প্রাইম হচ্ছে পি কিউ এর বাস্তব প্রতিবিম্ব। এবার অবস্থান আকৃতি প্রকৃতি লিখবা, শেষ। 6 দৃশ্যকল্প 2 এ এবি লক্ষ্য বস্তুটিকে এফ ও সি এর মধ্যে এবং সি এর বাইরে স্থাপন করলে রশ্মিচিত্র অঙ্কন করো, প্রতিবিম্বের দৈর্ঘ্য তুলনা করো। বুঝছো? এফ ও সি এর মধ্যে যেটা আঁকলাম অলরেডি, এবং সি এর বাইরে স্থাপন করলে, এই যে সি এর বাইরে মানে এখানে স্থাপন করবা, এখানে স্থাপন করলে এই যে এইভাবে যাবে, এইভাবে গিয়ে এইভাবে যাবে। সি এর বাইরে স্থাপন করলে প্রতিবিম্বটা হবে সিআরএফ এর মাঝে, তাই না? অঙ্কন করো এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য তুলনা করো। প্রতিবিম্বের দৈর্ঘ্য কেমনে তুলনা করবা? দেখো ভাইয়া, এফ আছে তোমার কাছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য তুলনা করবা মানে কোন ক্ষেত্রে প্রতিবিম্বটা বড় হয়েছে? অবশ্যই সি আর এফ এর মাঝে থাকা অবস্থায় প্রতিবিম্বটা বড় হয়েছে। রশ্মি চিত্র আঁকলেই হয়ে যাবে, ঠিক আছে? রশ্মি চিত্র তোমরা আঁকবা, শেষ। তাহলে এরই মাধ্যমে আমাদের একটা সিকিউ শেষ হলো। পরের প্রশ্ন। ওকে, পরের প্রশ্নতে আমরা দেখি, তার আগে ভাইয়া একটু পানি খেয়ে আসি। সো আমরা পরবর্তী সিকিউতে এসেছি, এখানেও দুইটা দৃশ্যকল্প আছে। তো এই দৃশ্যকল্প দুইটাতে কি বলেছে একটু দেখে নেওয়া যাক। তুমিও তোমার বন্ধু দুটি ভিন্নধর্মী আয়না হতে 15 সেন্টিমিটার দূরে দাঁড়ানোর পর দেখা গেল, তার মানে তুমি এবং তোমার বন্ধু উভয়ই 15 সেন্টিমিটার দূরে দাঁড়িয়েছো দুইটা ভিন্নধর্মী আয়না থেকে। দেখা গেল তোমার বিম্ব আয়নার সামনে 15 সেন্টিমিটার দূরে রাখা পর্দায় গঠিত হলো, কিন্তু তোমার বন্ধুর বিম্ব একই দূরত্ব হলেও কোনোভাবেই পর্দায় ফেলা গেল না। তো মনে রাখবা, পর্দায় ফেলা যাওয়া মানে বাস্তব প্রতিবিম্ব, আর পর্দায় ফেলা যাচ্ছে না তার মানে এটা অবাস্তব প্রতিবিম্ব, মনে থাকে যেন। আবার সমতল আয়নায় তুমি লক্ষ্য করলে, তুমি যদি আয়নার দিকে এগিয়ে যাও তোমার প্রতিবিম্বও আয়নার দিকে এগিয়ে আসে, অর্থাৎ তুমি যত আয়নার সামনে যাবা প্রতিবিম্ব কি তোমার দিকে এগিয়ে আসবে। তোমার উচ্চতা হচ্ছে 5 ফুট, তোমার উচ্চতা 5 ফুট। দৃশ্যকল্প 2। আচ্ছা, দৃশ্যকল্প 2 এর পরে আসি। প্রথম প্রশ্নটা তো দৃশ্যকল্প 1 নিয়ে। কি বলছে? দৃশ্যকল্প 1 হতে প্রথম দর্পণটির ফোকাস দূরত্ব নির্ণয় করো। তো দৃশ্যকল্প 1 হতে প্রথম দর্পণের ফোকাস দূরত্ব বের করব। আচ্ছা, প্রথম দর্পণ কি? 15 সেন্টিমিটার দূরে দাঁড়ানোর পর দেখা গেল তোমার প্রতিবিম্ব আয়নার 15 সেন্টিমিটার দূরে গঠিত হলো, তাই না? তাহলে ভাইয়া ইউ কত? ইউ হচ্ছে 15 সেন্টিমিটার, রাইট? 15 সেন্টিমিটার দূরে ছিল। ভি কত? 15 সেন্টিমিটার দূরে রাখা পর্দায় গঠিত হলো, ভিও হচ্ছে 15 সেন্টিমিটার। এখন বলো, পর্দায় গঠিত হয়েছে তার মানে পর্দায় ফেলায় গেছে, বাস্তব না অবাস্তব? বাস্তব। বাস্তব হলে ভি কি অবশ্যই প্লাস। বলছে এফ এর মানটা কত? এফ এর মানটা কত? দর্পণটির ফোকাস দূরত্ব। সো আমরা লিখতে পারি ইজিলি 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f, বা 1/u মানে 1/15 প্লাস 1/15
ইজ ইকুয়াল টু 1/f। 15 যদি আমরা 1/f লসাগু করি তাহলে 15 উপর হবে 1 + 1 মানে 2, সুতরাং আমাদের ফোকাস দূরত্ব হবে 7.5 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের প্রথম যে দর্পণটা তার ফোকাস দূরত্ব 7.5 সেন্টিমিটার। পরের প্রশ্ন, দৃশ্যকল্প 1 হতে সমতল আয়নায় তোমার প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় করো। সমতল আয়নায় প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় করো। ভাইয়া সমতল আয়না, তো সমতল আয়নায় কি হয়? এই মনে করো সমতল মিরর, সমতল আয়না, এবং এর সামনে আমি একটা লক্ষ্য বস্তু রাখলাম। এই মনে করো একটা লক্ষ্য বস্তু, এটা হচ্ছে সেই লক্ষ্য বস্তু পি কিউ, লক্ষ্য বস্তু। সমতল আয়নায় কি হয় বুঝো, ধরো তোমার চোখটা এখানে রাখা, তুমি এই প্রতিবিম্ব, এটার প্রতিবিম্ব দেখতে চাও। এই মনে করো তোমার চোখ অক্ষি গোলক। এবার এই প্রতিবিম্ব কেমনে দেখবা, আঁকাটা কেয়ারফুলি দেখো। প্রথম কথা, এখান থেকে তুমি সমতল আয়নাতে আপতিত রশ্মি প্রতিফলিত হওয়ার পর যেই কোণে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়, মনে থাকে জানো, প্রতিফলিত হয়ে এভাবে তোমার চোখে আসলো। এখানে যেই কোণে আপতন হবে, যেই কোণে আপতন হবে, এই যে অভিলম্বটা টেনে দাও, অভিলম্বটা টেনে দাও, যেই কোণে আপতন হবে ওই কোণেই প্রতিফলন হবে। তাহলে এই প্রতিফলিত রশ্মিটা তোমার চোখে যাবে। ঠিক একইভাবে এই যে পা থেকে একটা আলোক রশ্মি টেনে দাও, যে পা থেকে একটা আলোক রশ্মি এখানে আপতিত হলো এবং প্রতিফলিত হয়ে তোমার কোথায় যাবে, তোমার চোখে যাবে। এবং এই প্রতিফলিত রশ্মি তুমি পেছনে বর্ধিত করলে এটার প্রতিবিম্ব তুমি দেখতে পাবা। পেছনে বর্ধিত করে ফেলো, দেখো এদেরকে যদি তুমি পেছনে বর্ধিত করো, পেছনে যদি বর্ধিত করো, এই যে এটাকে যদি পেছনে বর্ধিত করো এইখানে আসবে, এটাকে যদি পেছনে বর্ধিত করো এইখানে আসবে, তাই না? এদেরকে যদি পেছনে বর্ধিত করো তোমার কাছে মনে হবে প্রতিবিম্বটা এখানে, মানে তোমার কাছে মনে হবে এই যে এইখানে প্রতিবিম্বটা আছে। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করে দিই, সেটা হলো এখানে একটা তল এঁকে দিই। এই যে তলটা এঁকে দিলাম, এই তলের উপরই তো বস্তুটা আছে, তাহলে প্রতিবিম্বটা এটা, প্রতিবিম্ব হবে এই যে এটা, এটা হবে পি কিউ এর প্রতিবিম্ব, বুঝলা? এটা হবে পি কিউ রশ্মির, পি কিউ বস্তুটার প্রতিবিম্ব, পি প্রাইম কিউ প্রাইম, পি প্রাইম কিউ প্রাইম। তাহলে আবারও বুঝাই জিনিসটা কেমনে হয়েছে, যে দুইটা আলোক রশ্মি, খালি মনে রাখবা যেই কোণে আপতন ওই কোণেই প্রতিফলন। তার মানে এখানে যেই কোণে আপতন হয়েছে ওই কোণে প্রতিফলিত হয়ে রশ্মিটা পা থেকে তোমার চোখে যাবে। একইভাবে মাথা থেকেও যে কোণে আপতন সেই কোণে প্রতিফলন তোমার চোখে যাবে। দুইটা রশ্মিকে পেছনে বর্ধিত করলে আমরা এই যে দেখো, এটা যেই তলে আছে সেই তলে ছেদ করলো এই রশ্মিটা, এই রশ্মিটা কোত্থেকে আসছিল, পা থেকে, তাহলে এখানে পা পাবা। এই রশ্মিটা কোত্থেকে আসছিল, এই যে এটা মাথা থেকে, তাহলে এখানে তুমি মাথা পাবা। তাহলে এই হচ্ছে পি প্রাইম কিউ প্রাইম। তো এখান থেকে দেখা যাচ্ছে যে লক্ষ্য বস্তুর সাইজ যেটুকু, প্রতিবিম্বের সাইজ সেটুকুই। তাহলে এখানে বিবর্ধন কত হবে, লক্ষ্য বস্তু প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য, অর্থাৎ পি প্রাইম কিউ প্রাইম বাই পি কিউ কত হচ্ছে 1। তাহলে এখানে বিবর্ধন কত ভাইয়া, 1। ক্লিয়ার? সমতল দর্পণে বিবর্ধন একই হয়। এবং একইভাবে দেখো এই দূরত্বটা যা, এখানে এই দূরত্বটা কিন্তু তা সেম, তাহলে এখানে ভি বাই ইউ কত হবে, 1। বুঝতে পারছি? সোজা বাংলা কথা, সমতল দর্পণে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এবং বিম্বের দৈর্ঘ্য সমান হয়, সেক্ষেত্রে বিবর্ধন হবে 1। চিত্রটাকে দেখালে ফুল মার্কস পেয়ে যাবা। পরের প্রশ্ন, দৃশ্যকল্প 1 হতে প্রতিবিম্বটি আয়নার দিকে এগিয়ে আসার কারণ রশ্মি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। আচ্ছা, দৃশ্যকল্পে 1 বলেছে যে তুমি যতই আয়নার সামনে এগিয়ে যাচ্ছ প্রতিবিম্বটাও এগিয়ে আসতেছে, এটার কারণ ব্যাখ্যা করতে বলছে। তো আমরা একটু দেখি, প্রথম কথা একটা আয়না অঙ্কন করি। কেমন আয়না, সমতল আয়না। এই হচ্ছে সেই সমতল দর্পণ, ঠিক আছে? এটা হচ্ছে সেই সমতল দর্পণ, এটুকু। ওকে, আমার বস্তুটাকে আমি এই তলে রাখবো, এই যে তলটা এখানে, এই তলের উপর বস্তুটাকে রাখবো। এটা মনে করো আমাদের লক্ষ্য বস্তু, পি কিউ লক্ষ্য বস্তু। সো কিভাবে, ধরো তুমি এখানে চোখ রাখলা, এই হচ্ছে তোমার চোখ, চোখের পাপড়ি, এই চোখে তোমার লক্ষ্য বস্তু থেকে আলোক রশ্মি আসলে তুমি লক্ষ্য বস্তুকে দেখতে পাবা। এখন আলোক রশ্মি কিভাবে আসবে, ফার্স্টে মাথা থেকে একটা নাও,
যেই কোণে আপতন, খালি মনে রাখবে একটাই রুলস, সেই কোণের প্রতিফলন, যেই কোণে আপতন সেই কোণের প্রতিফলন। যেই কোণে আপতন হবে, এই যে এখানে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান, এই যে এখানে একটা অভিলম্ব টেনে দেই, যেই কোণে আপতন সেই কোণের প্রতিফলন। এটা মাথা থেকে গেল, এবার পা থেকে দিতে হবে। পা থেকেও সেম, খালি চোখে আলোক রশ্মি নিবা, যেই কোণে আপতন সেই কোণে প্রতিফলন হয়ে আমার চোখে আলোক রশ্মিটা যাবে, তাই না? এই যেভাবে দিলাম, যেই কোণে আপতন সেই কোণের প্রতিফলন। এবার এই প্রতিফলিত রশ্মিগুলোকে পেছনের দিকে যদি আমরা বর্ধিত করে দেই, তাহলে আমরা বিম্বের অবস্থান পেয়ে যাব। এটাকে ধরে এই যে এখানে বর্ধিত করে দিলাম, তাহলে এটাকে ধরে এখানে বর্ধিত করে দিলাম, তাহলে এই যে এখানে হবে আমাদের বিম্বের অবস্থানটা, এটা হবে আমাদের প্রতিবিম্বের অবস্থান। সুন্দর হয় নাই? এই হচ্ছে প্রতিবিম্বের অবস্থান, এটা হবে পি প্রাইম, এটা হচ্ছে আমাদের কিউ প্রাইম। ঠিক আছে, এবার এই লক্ষ্য বস্তুটাকে আমরা দর্পণের সামনে নিব, প্রতিবিম্বটাও সামনের দিকে এগিয়ে আসবে, সেটাই দেখাতে হবে। এই দেখো, এবার লক্ষ্য বস্তুটাকে ভিন্ন কালার দিয়ে অঙ্কন করি। এই যে এখানে সামনে নিলাম, দেখো কি হবে, আপতন, যেই কোণে আপতন সেই কোণেই প্রতিফলন। সিমিলারলি দেখো, এখান থেকে আলোক রশ্মি যেই কোণে আপতন হবে সেই কোণেই প্রতিফলন করে আমার চোখে দিয়ে দিবা। ঠিক একইভাবে যেই কোণে আপতন সেই কোণে, যেই কোণে আপতন সেই কোণে প্রতিফলন করে চোখে দিয়ে দিবা। এবার এই প্রতিফলিত রশ্মিগুলোকে পেছনের দিকে বর্ধিত করে দিলেই তুমি নতুন লক্ষ্যবস্তুর নতুন প্রতিবিম্বের অবস্থানটা পেয়ে যাবা। যে এটাকে পেছনের দিকে বর্ধিত করলে এখানে মাপ পড়ে, এটাকে পেছনের দিকে বর্ধিত করো, তাহলে দেখো এইখানে যদি আমরা গোলাপি কালার দিয়ে দেখাই, এই দেখো এটা হচ্ছে আমাদের সেই প্রতিবিম্ব। গোলাপি না, এই কালারটা দিয়েই দেখাই, এটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব পি প্রাইম কিউ প্রাইম, পি কিউ। সো উপরের চিত্র থেকে দেখা যাচ্ছে যে লক্ষ্যবস্তুকে যতই আমরা আয়নার সামনে নিচ্ছি, প্রতিবিম্বটাও তত সামনে এগিয়ে আসতেছে। তো আমরা বুঝতে পারতেছি যে রশ্মি চিত্রের মাধ্যমে দেখানো হলো যে লক্ষ্যবস্তুকে যতই আয়নার দিকে নিয়ে আসবো, প্রতিবিম্বটি ততই আয়নার দিকে এগিয়ে আসে, এবং এটা হচ্ছে সমতল দর্পণের একটা বৈশিষ্ট্য। এই চিত্রটা এঁকে ব্যাখ্যা করলেই হয়ে যাবে। চিত্রতে যা আঁকবা তা খালি লিখবা, আর কিছুই লাগবে না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। দৃশ্যকল্প 1 প্রথম ক্ষেত্রে তোমাদের দুজনের বিম্ব দু ধরনের হওয়ার কারণ রশ্মি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। দুজনের প্রতিবিম্ব কয় ধরনের? দু ধরনের। কেন? কারণ হলো একটা সমতল দর্পণ, এটা তো শিওর, এই সমতল দর্পণের প্রতিবিম্বটা কি ভাইয়া? অবাস্তব, কারণ এটা দর্পণের পিছনে গঠিত হয়েছে, তাই না? এটা কি? অবাস্তব প্রতিবিম্ব। এখানে দর্পণে পাড়া লাগায় দাও, তাহলে বোঝা যাচ্ছে যে দর্পণের পেছনে অবাস্তব প্রতিবিম্ব, এবং এটা পর্দায় ফেলা যায় না। তাহলে পর্দায় যেটা ফেলা যায় সেটা কিন্তু বাস্তব প্রতিবিম্ব, তাই না? পর্দায় যেটা ফেলা যায় 15 সেন্টিমিটার দূরে যে প্রতিবিম্বটা গঠিত হলো, এবং যেটা পর্দায় ফেলা গেল আয়নার সামনে, পর্দায় যেটা ফেলা গেল সেটা কিন্তু বাস্তব প্রতিবিম্ব। তাহলে বাস্তব প্রতিবিম্ব কোন দর্পণে গঠিত হয় বলো তোমরা? সমতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়েছে, এটা তো শিওর। আর বাস্তব প্রতিবিম্ব গঠিত হয় অবতল দর্পণে। কোন দর্পণে? অবতল দর্পণে। তাহলে আমরা এই প্রশ্নতে বুঝতে পারতেছি দুইটা প্রতিবিম্ব দুই ধরনের হওয়ার কারণ হচ্ছে একটা অবতল দর্পণ, এই যে অ্যান্সার হচ্ছে একটা অবতল দর্পণ। অবতল দর্পণ কেমনে বুঝলাম? কারণ ভাইয়া পর্দায় ফেলা যায়, তার মানে বাস্তব প্রতিবিম্ব। বাস্তব প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? অবতল দর্পণে। আর এটা হলো সমতল দর্পণ, যেটাতে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে এই দুই দর্পণে রশ্মি চিত্র অঙ্কন করে দেখাবা। দুইটাই কিন্তু লক্ষ্যবস্তু 15 সেন্টিমিটারে, বিম্ব কোথায় গঠিত হচ্ছে? 15 সেন্টিমিটারে। তাহলে ফার্স্ট অফ অল এই যে অবতল দর্পণ, বলো লক্ষ্যবস্তু কোথায় আছে? 15 সেন্টিমিটার দূরত্বে। বিম্ব কোথায় গঠিত হচ্ছে? 15 সেন্টিমিটার দূরত্বে। তাহলে অবতল দর্পণে যেখানে লক্ষ্যবস্তু সেখানেই বিম্ব গঠিত হয়। এটা কোন অবস্থানে? এটা বক্রতার কেন্দ্র অবস্থানে, তাই না? বক্রতার কেন্দ্র অবস্থানে, এটা আমরা জানি। এটা হচ্ছে বক্রতার কেন্দ্র অবস্থানে, এটা হচ্ছে ফোকাস, এই যে ফোকাস। তাহলে বক্রতার কেন্দ্রে যখন আমার বস্তুটা থাকবে, সমান্তরাল আলোক রশ্মিটা প্রতিফলনের পর ফোকাস দিয়ে চলে যাবে, আর ফোকাস দিয়ে যাওয়া রশ্মিটা প্রতিফলনের পর সমান্তরাল হয়ে যাবে।
প্রতিফলনের পর কি হয়ে যাবে, এই যে প্রতিফলনের পর এরকম এই দেখো, আমি একটু চোরামি করতেছি অঙ্কনটা সুন্দর হওয়ার জন্য, একটু চোরামি করলে কোনো সমস্যা নেই। এইভাবে চলে গেল, আর ফোকাস দিয়ে যাওয়া রশ্মিটা প্রতিফলনের পর এইভাবে চলে আসলো সমান্তরাল হয়ে। তাহলে এই যে এখানে একটা প্রতিবিম্ব গঠিত হবে, তাহলে এটা পি কিউ এর প্রতিবিম্ব হবে পি প্রাইম কিউ প্রাইম। এবং এটা কেমন প্রতিবিম্ব? বাস্তব প্রতিবিম্ব, যেটা পর্দায় ফেলা যায়, তাই না? তাহলে এটা হচ্ছে একটা বাস্তব প্রতিবিম্ব যেটা পর্দায় ফেলা যাচ্ছে। ওকে, এবং লক্ষ্যবস্তু 15 সেন্টিমিটার দূরে আছে। আমার প্রতিবিম্ব কত সেন্টিমিটার দূরে গঠিত হয়েছে? 15 সেন্টিমিটার দূরে গঠিত হয়েছে। যখনই আমি বুঝছি সমান দূরত্ব, লক্ষ্যবস্তু আর বিম্বের সমান দূরত্ব, তখনই আমি বুঝে নিব যে না, এটা তাহলে লক্ষ্যবস্তু কোথায় আছে? বক্রতার কেন্দ্রে আছে। আর আরেকটা সমতল দর্পণ, যেই চিত্রটা একটু আগে আঁকছো সেটাই। এখান থেকে আলোক রশ্মি যাবে, চোখে যাবে, যাবে, চোখে যাবে, ঠিক আছে, যাবে, চোখে যাবে, যাবে, চোখে যাবে। এদেরকে পেছনে বর্ধিত করলে আমরা পেয়ে যাব বিম্ব। তাহলে এই হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু আর বিম্ব। এই দুইটা চিত্র এঁকে তুমি জাস্ট ব্যাখ্যা করে দিবা, তাইলেই হবে। তাহলে দৃশ্যকল্প এক প্রথম ক্ষেত্রে, দৃশ্যকল্প একের ক্ষেত্রে তোমাদের দুজনের বিম্ব দু ধরনের হবার কারণ হলো একটা অবতল দর্পণের বিম্ব আর এটা হচ্ছে সমতল দর্পণের বিম্ব। এই কারণে দুইটা বিম্ব দুই ধরনের হয়েছে, একটা বাস্তব বিম্ব, একটা অবাস্তব বিম্ব। এটা পর্দায় ফেলা যাচ্ছে, এটা পর্দায় ফেলা যাচ্ছে না। এই চিত্র অলরেডি আমরা 100 বার আঁকছি, আশা করি পারবা এটা। পরের প্রশ্ন, এবার দৃশ্যকল্প 2 এর কাহিনী চলে আসলো। দৃশ্যকল্প 2, একজন দন্ত চিকিৎসক কাজের সুবিধার জন্য 6 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট গোলীয় দর্পণ এক্স ব্যবহার করেন। একজন গাড়ির চালকের সুবিধার জন্য গাড়ির পাশে ব্যবহৃত 60 সেন্টিমিটার ফোকাস দূরত্বের ওয়াই গোলীয় দর্পণ, তোমরা জানো গাড়িতে কোন দলীয় দর্পণ ব্যবহার করে? উত্তল ব্যবহার করেন। একটি গাড়ির বিম্বের দূরত্ব, আচ্ছা, দর্পণের পিছনের অন্য একটি গাড়ির বিম্বের দূরত্ব, এই যে বিম্বের দূরত্ব -50 সেন্টিমিটার, অর্থাৎ অবাস্তব বিম্ব কোথায়? তাহলে উত্তল দর্পণ। তাহলে বোঝাই যাচ্ছে ওয়াই হচ্ছে উত্তল দর্পণ। তো ওয়াই এ দেখা গাড়িটি দর্পণ হতে কত মিটার দূরত্বে ছিল? অঙ্ক এটা। ওয়াই এ দেখা গাড়িটি দর্পণ হতে কত মিটার দূরত্বে ছিল? দেখো বিম্বের দূরত্ব বলে দিছে, বিম্বের দূরত্ব হচ্ছে -50 সেন্টিমিটার। এটার ফোকাস দূরত্ব কত? এটার ফোকাস দূরত্ব কত? 60 সেন্টিমিটার, তাই না? ওই যে সেকেন্ডে লেখা আছে 60 সেন্টিমিটার। এটা কি দর্পণ? উত্তল না অবতল? যেহেতু উত্তল দর্পণ, তাহলে ডেফিনেটলি ফোকাস দূরত্ব হবে -60। মনে থাকে যেন, এটা বলে দিবে না, বুঝে নিতে হবে। যেহেতু এটা উত্তল দর্পণ, তাহলে এটা ফোকাস দূরত্ব অবশ্যই মাইনাস হবে। এর পাশে লিখে দিতে পারো উত্তল বলে, উত্তল, উত্তল দর্পণ। উত্তল দর্পণের ফোকাস দূরত্ব নেগেটিভ। আমাদের কাছে চেয়েছে গাড়িটি কত দূরে ছিল, মানে মিররে দেখা গাড়িটা কত দূরে ছিল, অর্থাৎ বস্তুর অবস্থান চেয়েছে। এটা সমাধান করে তোমরা বস্তুর অবস্থান বের করবা। বস্তুর অবস্থান হচ্ছে 1/u, এই যে আমি লিখে দিচ্ছি, এই যে আমরা জানি 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। তাহলে 1/u হবে 1/f মাইনাস 1/v। 1/f কত? f এর মান মাইনাসের 60, এটা মাইনাস 1/v কত? v হচ্ছে মাইনাসের 50। তাহলে কত আসতেছে টোটাল? 1/50 মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসের 1/60, তাহলে 1/300 আসতেছে। সুতরাং আমাদের ইউ এর মান হচ্ছে 300 সেন্টিমিটার, এবং এটাই হচ্ছে মিররে দেখা গাড়ি বা লক্ষ্য বস্তুর অবস্থান 300 সেন্টিমিটার। ওকে, দৃশ্যকল্প 2 এ দন্ত চিকিৎসক এক্স এর দূরত্ব দাঁত হতে 4 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার দূরত্বে রেখে কাজ করতে চাইলে কোন অবস্থানটি বেশি সুবিধাজনক হবে তা রশ্মি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। ওকে ভাইয়া, ব্যাপারটা একটু বুঝাই। তোমার আগে বুঝতে হবে দন্ত চিকিৎসকের কাছে যে দর্পণটা আছে সেটা কি উত্তল নাকি অবতল? উত্তল নাকি অবতল? তো ভাই আমরা জানি উত্তল দর্পণে আমার একটা সামনে বস্তু রাখলে এটার একটা অবাস্তব আর সোজা প্রতিবিম্ব এখানে গঠিত হয়, বড় বস্তু রাখলে এখানে একটা ছোট প্রতিবিম্ব গঠিত হয়। দন্ত চিকিৎসকের কি এটা দিয়ে লাভ আছে? একটা দাঁত দেখবে, দাঁতের ফাঁকে দেখবে, সে কি মানে হচ্ছে ধরো দাঁত কেন সে দর্পণ দিয়ে দেখবে? যেন জিনিসটা বড় করে দেখা যায়। উত্তল দর্পণ দিয়ে কি বড় করে দেখা যায়?
উত্তল দর্পণ বড় জিনিসকে ছোট করে দেখায়। তাহলে দন্ত চিকিৎসকের কাছে যেই দর্পণ বুঝতে হবে সেটা কি ভাইয়া? অবতল দর্পণ। দন্ত চিকিৎসকের কাছে, দন্ত চিকিৎসক যেটাকে বলা হয় ডেন্টিস্ট, চিকিৎসকের কাছে দর্পণটি কি? অবতল দর্পণ, তাই না? অবতল দর্পণ, কারণ সে ছোট দাঁতের ময়লাকে বড় করে দেখবে, দাঁতের দোষ ত্রুটি বের করবে, বড় করে দেখবে। অবতল দর্পণ, অবতল দর্পণ দিয়েই বড় করে দেখা যায়, তাই না? তাহলে এই যে অবতল দর্পণ, এই অবতল দর্পণ হতে একবার 4 সেন্টিমিটার, প্রশ্নটা একটু পাচায় ফেলছে টাইপিস্ট ভুলভাল টাইপ করে। এই অবতল দর্পণ হতে একবার 4 সেন্টিমিটার, আরেকবার কি ভাই 8 সেন্টিমিটার দূরে রেখে কাজ করতে চাইলে কোন অবস্থানটি বেশি সুবিধাজনক, এটা আমরা চিত্র এঁকে দেখব, ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ অল, লক্ষ্যবস্তু কত সেন্টিমিটার দূরে? লক্ষ্যবস্তু 4 সেন্টিমিটার দূরে, এই অবস্থানে আমি কাজ করব। এই হচ্ছে অবতল দর্পণটা এঁকে ফেলো। এই যে সুন্দর প্রধান অক্ষ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমাদের এফ। ওকে, সি আর এফ, এটা হচ্ছে মেরু। এখন 4 সেন্টিমিটার দূরে, ভাইয়া ফোকাস দূরত্ব কত? 6 সেন্টিমিটার। তার মানে এই যে ফোকাস দূরত্ব এটা কত? 6 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার মানে এইখানে, বস্তুটা এইখানে, তাই না ভাইয়া? এটা পুরোটা 6, তাহলে 4 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু মানে মেরু থেকে 4, তাহলে 4 সেন্টিমিটার দূরে, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। লক্ষ্যবস্তু যখন এখানে রাখতেছো, বিম্ব কই হচ্ছে দেখি চলো। সমান্তরাল আলোকরশ্মি গিয়ে ফোকাস দিয়ে চলে যাবে, আর এই পয়েন্ট আর বক্রতার কেন্দ্রকে মিলিত করে এইভাবে আলোকরশ্মি চলে যাবে। এরা কখনোই এদিকে মিলিত হবে না, তাহলে এরা কোথায় মিলিত হবে? এরা এই দিকে কোথাও মিলিত হবে, এই যে এইভাবে ডট ডট দিয়ে অ্যাড করে দাও, এই যে এইভাবে না, তাহলে এই পাশে মিলিত হবে ডট 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 ডট, এই যে এখানে মিলিত হবে। তাহলে এটা হবে বিম্বের অবস্থান পি প্রাইম কিউ প্রাইম, এটা লক্ষ্যবস্তু পি কিউ, তাই না? তাহলে এটা হলো যখন আমরা 4 সেন্টিমিটার দূরে রেখে কাজ করব তখন বিম্ব। এবার লক্ষ্যবস্তুকে 6 সেন্টিমিটার দূরে রেখে আমরা কাজ করব, তাই না? সরি 6 না, 8 সেন্টিমিটার দূরে রেখে যখন আমরা কাজ করব, 8 সেন্টিমিটার কই? এটা 4, এটা 4, তাই না? তাহলে 8 সেন্টিমিটার দূরে, 8 সেন্টিমিটার দূরে সি আর এফ এর মাঝে, তাই না? এই যে দেখো, এই হচ্ছে আমাদের অবতল দর্পণ, 8 সেন্টিমিটার দূরে হচ্ছে, এটা হচ্ছে এফ এবং এটা হচ্ছে সি। 8 কত? এটা আচ্ছা, এই ফোকাস দূরত্ব কত? 6 সেন্টিমিটার। 6 এর পরে 2 অর্থাৎ 8 সেন্টিমিটার, মানে এইখানে সিআরএফ এর মাঝে। সিআরএফ এর মাঝে দিলে এই যেভাবে সমান্তরাল আলোকরশ্মি যাবে, ফোকাস দিয়ে চলে যাবে, আরেকটা আলোকরশ্মি সি দিয়ে যাবে, এই যেভাবে সি দিয়ে রিফ্লেক্ট করে এই যে এখানে এসে মিলিত হবে। তাহলে এখানে আমরা বাস্তব এবং উল্টা একটা প্রতিবিম্ব পি প্রাইম কিউ প্রাইম পাবো। এগুলো চিত্র অলরেডি আমি তোমাদেরকে এঁকে দিয়েছি বারংবার, এই কারণে এভাবে রাফলি করলাম হাত দিয়ে, ঠিক আছে? তো ভাই খেয়াল করে দেখো কোনটা বেশি সুবিধাজনক, তোমরা বলো। যখন আমরা সিআরএফ এর মাঝে লক্ষ্যবস্তু রাখতেছি, অর্থাৎ মেরু থেকে 8 সেন্টিমিটার দূরে রাখতেছি, তখন আমরা বিবর্ধিত প্রতিবিম্ব পাচ্ছি। যখন আমরা মেরু থেকে 4 সেন্টিমিটার দূরে রাখতেছি, তখন আমরা বিবর্ধিত প্রতিবিম্ব পাচ্ছি। তাহলে কোন ক্ষেত্রে সুবিধা বেশি? দেখো এক্ষেত্রে বিবর্ধিত প্রতিবিম্বটা সোজা, অবাস্তব বাট সোজা, তাই না? আর এক্ষেত্রে বিবর্ধিত প্রতিবিম্বটা উল্টা। তাহলে কোন ক্ষেত্রে আমার কাছে বা দন্ত চিকিৎসকের কাছে জিনিসটা সুবিধাজনক হবে? যে ক্ষেত্রে সোজা। তার মানে আমরা যদি ওই আয়নাটাকে বা দর্পণটাকে দন্ত চিকিৎসক 4 লক্ষ্যবস্তু থেকে 4 সেন্টিমিটার দূরে রেখে চিকিৎসা করে, তাহলে জিনিসটা তার জন্য সুবিধাজনক হবে, তাই না? যেহেতু সে বিবর্ধিত এবং সোজা প্রতিবিম্ব পাবে। এখানে বিবর্ধিত পাইছে বাট উল্টা, তাহলে বিম্বটা আমরা লক্ষ্যবস্তুকে এখান থেকে 8 সেন্টিমিটার দূরে রেখে আমি কাজ করব না, দন্ত চিকিৎসকটা এখান থেকে 4 সেন্টিমিটার দূরে রেখে কাজ করবে। ক্লিয়ার? তাহলে 4 সেন্টিমিটার দূরত্ব রেখেই কাজ করাটা বেশি সুবিধাজনক হবে। পরের প্রশ্ন, এগুলো কিন্তু এমন এমন আইকন, এগুলো হচ্ছে অবশ্যই তোমরা স্কেল ব্যবহার করে আঁকবা, পেন্সিল দিয়ে সুন্দর করে। আমাদের লাস্ট যেই সিকিউ সেটা হলো 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণের প্রধান অক্ষের উপর দর্পণ হতে
দর্পণ হতে বলতে দর্পণের মেরু হতে বোঝায় 15 সেন্টিমিটার দূরে একটি লক্ষ্যবস্তু রাখা হলো, ফলে এর একটা বাস্তব প্রতিবিম্ব পাওয়া গেল। দর্পণ হতে বিম্বের দূরত্ব বের করো। বাস্তব বিম্বের দূরত্ব অর্থাৎ ভি বের করতে বলছে। যেহেতু অবতল দর্পণ, ফোকাস দূরত্ব কি পজিটিভ, ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার। এখানে লিখে দিবা যেহেতু অবতল, অবতল কি দর্পণ, অবতল দর্পণের সামনে ফোকাস দূরত্ব থাকে যেটা বাস্তব, এই কারণে প্লাস। লক্ষ্যবস্তু দূরত্ব অলওয়েজ পজিটিভ 15 সেন্টিমিটার। আমাদেরকে চেয়েছে বিম্বের দূরত্ব। বিম্বের দূরত্ব 1/v হচ্ছে 1/f মাইনাস 1/u। 1/f হচ্ছে 10 মাইনাস 1/u হচ্ছে 15। ক্যালকুলেট করে উল্টায় দিলে আমরা v এর মানটা পেয়ে যাব 1/10 মাইনাস 1/15, 1/30 উল্টিয়ে দিলে 30 সেন্টিমিটার, এবং এই হচ্ছে আমাদের অ্যান্সার। ডান, প্রথম প্রশ্ন ডান। দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দর্পণটির বক্রতার ব্যাসার্ধ, আরে এটা কোনো প্রশ্ন হলো? বক্রতার ব্যাসার্ধ আমরা জানি ফোকাস দূরত্ব সমান হচ্ছে বক্রতার ব্যাসার্ধ বাই 2, তাহলে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 2f। 2f কত? f হচ্ছে 10, তাহলে টোটাল হচ্ছে 20 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ। যদি লক্ষ্যবস্তুটি দর্পণ হতে 5 সেন্টিমিটার দূরে থাকে তবে উদ্দীপকের অনুরূপ প্রতিবিম্ব পাওয়া যাবে কিনা। ওকে, অবতল দর্পণ তাই না, তাহলে আমাদের ফোকাস কত? ফোকাস হচ্ছে 10, তাহলে এটা যদি হয় ফোকাস, খেয়াল করো এটা হচ্ছে আমাদের সি, ফোকাস দূরত্ব মানে এটুকু হচ্ছে 10 সেন্টিমিটার। তো বলছে লক্ষ্যবস্তু দর্পণ হতে 5 সেন্টিমিটার দূরে অর্থাৎ এইখানে, তাহলে অনুরূপ প্রতিবিম্ব পাওয়া যাবে কিনা, অনুরূপ প্রকৃতির। দেখো এখানে উদ্দীপকে যেই প্রকৃতির পাইছো সেটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব, বাট লক্ষ্যবস্তু এখানে থাকলে কেমন প্রতিবিম্ব পাওয়া যায় সেটা তোমরা সবাই জানো। সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলনের পর ফোকাস দিয়ে যায়, আর এই আলোকরশ্মিটা যাবে হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে, দুইটাকে মিলিয়ে দিলে আমরা পাবো অবাস্তব প্রতিবিম্ব। তাহলে অনুরূপ প্রতিবিম্ব পাওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? চিত্র এঁকে দেখায় দিবা যে ফোকাস এবং মেরুর মাঝখানে রাখলে তার একটা অবাস্তব এবং সোজা প্রতিবিম্ব গঠিত হয়, বাট আমাদের উদ্দীপকে বাস্তব প্রতিবিম্ব, তার মানে অনুরূপ প্রতিবিম্ব পাওয়া সম্ভব নয়। পরের প্রশ্ন, বস্তুটিকে দর্পণের দিকে 10 সেন্টিমিটার এগিয়ে স্থাপন করলে বস্তু আছে কোথায়? বস্তু দর্পণ থেকে 15 সেন্টিমিটার দূরে আছে। 10 সেন্টিমিটার এগিয়ে স্থাপন করলে বিবর্ধনের কোনো পরিবর্তন হবে কিনা। তাহলে 4 নাম্বার প্রশ্ন দেখো, হ্যাঁ শুরুতে বিবর্ধন কত বলো? শুরুতে প্রথমে বিবর্ধন কত? প্রথমে বিবর্ধন m সমান মাইনাস ভি বাই ইউ, মডুলাস দিয়ে মানটা বের করো। ভি এর মান কত পাইছো? এর আগের অঙ্কে ভি এর মান পাইছো কত? প্রথম অঙ্কটা 30, ভি এর মান কত? 30। এই যে দেখো ভি এর মান হচ্ছে 30, ইউ এর মান কত? 15। তাহলে প্রথমে বিবর্ধন ছিল 2, এটা হচ্ছে প্রথমে। এবার আমরা ঘটনা ঘটাবো, ঘটনা ঘটালে বিবর্ধন কত হয়। কি ঘটনা ঘটাবো? লক্ষ্যবস্তুকে দর্পণের দিকে 10 সেন্টিমিটার এগিয়ে আনবো। এ হচ্ছে দর্পণ, আগে দর্পণটা সুন্দর করে আঁকো, এটা চিত্র আঁকতে হবে অবশ্যই। এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। ফোকাস দূরত্ব কত? 10 সেন্টিমিটার। লক্ষ্যবস্তুটা ছিল 15 সেন্টিমিটার দূরে, মানে এইখানে ছিল, বাট আমরা এটাকে 10 সেন্টিমিটার ভেতরে নিয়ে আসবো। তাহলে এখন লক্ষ্যবস্তু আছে কত? 5 সেন্টিমিটার দূরে। এটা কত? 5 সেন্টিমিটার দূরে। তাহলে আমরা বুঝতে পারতেছি সমান্তরাল আলোকরশ্মি ফোকাস দিয়ে যাবে, আর যেটা এখান দিয়ে যাওয়ার কথা ছিল বক্রতার কেন্দ্র বরাবর, সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবরই যাবে। এই দুইটা রশ্মি কখনো এইদিকে মিলিত হবে না, পেছনে বর্ধিত করলে তারা পেছনে মিলিত হবে এইখানে। তাহলে এখানে একটা অবাস্তব প্রতিবিম্ব আমরা পাবো, পি প্রাইম কিউ প্রাইম, তাই না? পি প্রাইম কিউ প্রাইম একটা অবাস্তব প্রতিবিম্ব পাবো। আমাদের এই প্রতিবিম্বের বিবর্ধনটা বের করতে হবে, যে লক্ষ্যবস্তুকে তুমি যখন 10 সেন্টিমিটার এগিয়ে নিয়ে আসবা তখন মেরু থেকে তার দূরত্ব হবে 5 সেন্টিমিটার। কথা বুঝো, আগে 15 সেন্টিমিটার দূরে ছিল, এবার এটাকে সামনে এগিয়ে নিয়ে আসছো 10 সেন্টিমিটার, তাহলে এখন দূরত্ব কত? 5 মানে কি? ফোকাসের ভেতরে। ফোকাসের ভেতরে থাকলে এটা কি? অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে এই অবাস্তব প্রতিবিম্বের বিবর্ধনটা এখন আমরা বের করব। ওকে, তাহলে আগে এই অবাস্তব প্রতিবিম্বের অবস্থানটা বের করো, অর্থাৎ ভি কত। তাহলে আমরা এখানে লিখতে পারি লক্ষ্যবস্তুর অবস্থান কিন্তু এখন 5 সেন্টিমিটার। অবতল দর্পণের ফোকাস অলওয়েজ পজিটিভ, কত? 10 সেন্টিমিটার। তাহলে এখানে ভি এর মানটা কত? দেখবা ভি এর মানটা অটোমেটিক নেগেটিভ আসে,
1/v সমান হবে 1/f মাইনাস 1/u। 1/f মাইনাস 1/u হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা v মানে লক্ষ্য প্রতিবিম্বের নতুন ক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান আমরা পেয়ে যাব। এটা পাবো মাইনাসের 10 সেন্টিমিটার। তাহলে বোঝো কত পাচ্ছি, সরি মাইনাসের 10 না, মাইনাসের 10/3। এটা হবে মাইনাসের 10/3 সেন্টিমিটার। এটাই তো আসতেছে 1/10 1/f, f কত 10, আর এটা যদি 10 সেন্টিমিটার এগিয়ে নেই তাহলে 5 মাইনাস 1/5 1/10 উল্টাইলে আচ্ছা 10 মাইনাসের 10, এটা আসবে মাইনাসের 10 সেন্টিমিটার। ওকে, এবার এই অবস্থায় বিবর্ধন কত? বিবর্ধন হচ্ছে মাইনাস v/u, মডুলাস দিছি, তাহলে v এর মান হচ্ছে 10, মান বসাবা খালি। u কত? u কিন্তু 5 সেন্টিমিটার, তাহলে 10/5 মানে কত? 2। তাহলে বিবর্ধন আগে যেটা ছিল কত ছিল? 2। এটা m প্রাইম দাও, এখনো বিবর্ধন কত? 2 থাকতেছে। তাহলে বিবর্ধনের কোনো পরিবর্তন হচ্ছে না, বিবর্ধনটা একই থাকতেছে। সো এই যে প্রথমে বিবর্ধন, পরবর্তীতে বিবর্ধন বের করে দেখায় দিলাম। ঠিক এরই মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের আলোর প্রতিফলনের যত সিকিউ ছিল। তোমাদেরকে কয়েকটা ইলাবোরেটেড, মাত্র 3টা ইলাবোরেটেড সিকিউ দেখাইলাম, এবং এই 3টি ইলাবোরেটেড সিকিউতে আমাদের পুরো আলোর প্রতিফলন অধ্যায়টি রফা দফা হয়ে গেল। সো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবা, বন্ধুদেরকে জানিয়ে দিবা। যাদের রশ্মি চিত্রের প্রবলেম, ওই 7টা চিত্র জাস্ট প্র্যাকটিস করবা, তাইলেই শেষ। মানে এই পুরো ক্লাসটা প্রথম 1 ঘন্টায়, প্রথম 1 ঘন্টা যারা ভালো মতো বুঝবে তাদের কাছে পুরো ক্লাসটা পাদ্দা ভাঙ। তো সেভাবেই কইরো। দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো, ফিজিক্স ভাইয়ের সাথে থেকো, বন্ধুদেরকে ফিজিক্স ভাইয়াতে জয়েন হতে বললো। টাটা, আল্লাহ হাফেজ, লাভ ইউ।